খবরদার, আমার কাছে একদম আসবেন না। আর আমার সতীত্ব হরণ করার চিন্তা তো মাথা থেকে একেবারে ছেড়ে ফেলুন। আমি আপনাকে না পারতে বিয়ে করেছি, তার মানে এই নয় যে আপনি আমার আসল স্বামী হয়ে গেছেন। এক্সকিউজ মি, একটু আস্তে চিল্লান নূপুর বিবি। এই বাড়িটা আবির চৌধুরীর, আর আপনি যখন আমার বউ সেজে এই ঘরে এসেছেন তখন বাসর তো করতেই হবে, এটা নিয়ম। নিয়মের মুখে ছাই দিন। আপনি নিজের টাকা আর ক্ষমতার গরমে অন্ধ হয়ে গেছেন। আমি আপনার এগ্রিমেন্টের পুতুল হতে পারি, কিন্তু আপনার শয্যা সঙ্গিনী কোনোদিন হব না। দূরে থাকুন আমার থেকে। ফুলসজ্জার ঘরটায় রজনীগন্ধার তীব্র সুবাসে মর্মর করছিল। চারদিকে সাদা আর হালকা গোলাপি রঙের ডেকোরেশন একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। বিছানার ঠিক মাঝখানে লাল বেনারসি আর ভারী কুন্দনের গয়না পরে বসে আছে নূপুর। ওর হাত পা তখনও কাঁপছিল। ও এক সম্পূর্ণ অচেনা মেয়ের মতো এই রাজপ্রাসাদ সম বাড়ির ঘরে বসে আছে। ঘরের দরজায় খট করে শব্দ হতেই নূপুর চমকে সোজা হয়ে বসলো। ঘরের ভেতর ঢুকলো আবির চৌধুরী, বিশাল বড়লোক দেশের 1 নম্বর টেক্সটাইল কোম্পানির মালিক। আবিরের পরনে তখনও শেরওয়ানি, চোখে এক অদ্ভুত ক্লান্তি আর অহংকারের মিশ্রণ। ওর পরিবারে কেবল ওর দাদাজান ছাড়া আর কেউ নেই। দাদাজানের হার্টের কঠিন অসুখ, আর তার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর আগে নাতির বউ দেখা। আবির বিয়ে কিংবা মেয়ে মানুষ একদম পছন্দ করে না, তাই দাদাজানের জেদের কাছে হেরে সে একটা শর্ত রেখেছিল যে 7 দিনের মধ্যে এমন একটা মেয়ে খুঁজবে যে এগ্রিমেন্টে বিয়ে করবে। দাদাজান সুস্থ হলেই ডিভোর্স। 7 দিনের মধ্যে 5 দিন কেটে যাওয়ার পর অবশেষে ও নূপুরকে পায় এবং আজই ওদের বিয়ে হয়েছে। আবির ঘরের দরজাটা লক করে দিয়ে নূপুরের দিকে এক পা এগোতেই নূপুর বিছানার চাদরটা শক্ত করে খামচে ধরে চেঁচিয়ে উঠল। খবরদার, আমি কিন্তু না করেছি। একদমই আসবেন না। আমি কিন্তু ছুরি দিয়ে আঘাত করব। আরে পাগল নাকি? বিয়ে করছেন, বাসর করবেন না? একদম না। আপনার এগ্রিমেন্ট তো বাসরের কথা উল্লেখ ছিল না? জানি না, আজ তো বাসর করেই ছাড়বো। বিয়ে আমার, বউ আমার, বাসরও আমার। দাঁড়ান দেখাচ্ছি। আমি আপনাকে খুন করব, খুন। খবরদার। মাগো, পড়ে গেলাম। নূপুর রাগে আর ভয়ে বিছানা থেকে ঝটকা দিয়ে লাফিয়ে উঠতে গেল, কিন্তু ও ভুলে গিয়েছিল যে ওর পরনে ভারী লেহেঙ্গা আর পায়ে হাই হিল ছিল। এক পা বাড়াতেই লেহেঙ্গার ঘেরটা ওর পায়ের সাথে পেঁচিয়ে গেল। নূপুর ভারসাম্য হারিয়ে সোজা মেঝের দিকে পড়ে যেতে লাগলো। ও ভয়ে চোখ বন্ধ করে একটা চিৎকার দেওয়ার আগে আবিরের শক্ত দুটো হাত ওর কোমর জড়িয়ে ধরে বাতাসে ভাসিয়ে নিল। আবির এক ঝটকায় নূপুরকে নিজের বুকের সাথে চেপে ধরে সোজা হয়ে দাঁড়ালো। চশমা ছাড়া আবিরের ওই তীক্ষ্ণ আর গভীর চোখ দুটো সরাসরি নূপুরের চোখের ওপর স্থির হলো। নূপুরের গলার ভারী নেকলেসটা আবিরের শেরওয়ানির বোতামের সাথে আটকে গেছে। আবিরের গায়ের দামি পারফিউম আর পুরুষালী ওম নূপুরকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। ওর চঞ্চল মনটাই প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি এসে থমকে গেল। আবির নূপুরের কোমরে ওর হাত দুটো আরো একটু শক্ত করে চেপে ধরে ওর মুখের খুব কাছে ঝুঁকে পড়ল। পড়তে গিয়েও এত লম্বা লম্বা কথা কোথা থেকে আসে আপনার? চঞ্চলতা ভালো, কিন্তু আবির চৌধুরীর ঘরে একটু সাবধানে পা ফেলতে হয়, নয়তো যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছাড়েন আমাকে, লুচ্চা কোথাকার। আপনি এই সুযোগে আমার গায়ে হাত দিচ্ছেন? বড়লোক মানেই কি লম্পট হতে হবে? ছাড়ুন বলছি। লুচ্চা? হোয়াট ইজ দিস? আপনি আমাকে লুচ্চা বলছেন? এই পুরো শহরের মেয়েরা আমার একটা চাউনির জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আর আমি আমার নিজের এগ্রিমেন্ট করা বউকে বাঁচানোর পর এই ট্যাগ পেলাম। লাইনে দাঁড়িয়ে থেকে তো ওনাদের কাছেই যান। আমার গায়ে এইভাবে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আমার ওই ইতর অসভ্য জানোয়ার হাজবেন্ড, সরি এক্স হাজবেন্ডের জন্য আজ আমার এই দশা হয়েছে। আবির নূপুরকে আস্তে করে বিছানার ওপর বসিয়ে দিয়ে নিজে 2 পা পিছিয়ে গেল। ও নিজের শেরওয়ানির কলারটা একটু ঠিক করে নূপুরের দিকে তাকালো। নূপুরের চোখে তখন রাগ আর এক বুক ভাঙা কষ্টের জল চিকচিক করছিল। এক্স হাজবেন্ডের কথা শুনতেই আবির শান্তভাবে ঘরের সিঙ্গেল সোফাটায় গিয়ে বসলো এবং নূপুরের দিকে তাকালো। নূপুরের মনটা তখন পেছনের সেই কালো দিনগুলোর স্মৃতিতে ফিরে গেল। ঘটনাটা ছিল মাত্র 3 দিন আগের। নূপুর মধ্যবিত্ত পরিবারের এক চঞ্চল, অত্যন্ত বুদ্ধিমান আর প্রতিভাবান মেয়ে ছিল। ওর স্বামী রিফাতকে বড্ড ভালোবাসত। রিফাত ছিল আবির চৌধুরীর কোম্পানির একজন সাধারণ অ্যাকাউন্টেন্টস অফিসার।
রিফাত যখন জানতে পারলো ওর বস আবির চৌধুরী ঘোষণা করেছে যে 7 দিনের মধ্যে যে ওকে একটা এগ্রিমেন্ট ম্যারেজের জন্য মেয়ে জোগাড় করে দিতে পারবে তাকে সে নগদ 10 লাখ টাকা পুরস্কার দেবে, তখন রিফাতের ভেতরে লোভী মানুষটা জেগে উঠেছিল। রিফাতের বাজারে অনেক টাকা ঋণ ছিল। সে এক রাতে ঘরে ফিরে নূপুরের সামনে এসে হাত জোড় করে দাঁড়িয়েছিল। নূপুর, তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। আমার মাথায় 25 লাখ টাকার ঋণ। এই সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি শুধু আমার বস আবির চৌধুরীকে বিয়ে করো। তুমি কি পাগল হয়ে গেছো রিফাত? নিজের বিবাহিত বউকে অন্য পুরুষের হাতে তুলে দিতে তোমার লজ্জা করছে না? আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি টাকার জন্য আমাকে বিক্রি করে দিচ্ছ? এটা বিক্রি নয় নূপুর, এটা জাস্ট একটা এগ্রিমেন্ট। বসের দাদা খুব অসুস্থ, উনি সুস্থ হলেই আবির তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। তুমি 10টা লাখ টাকা এনে দাও, আমার ঋণ পরিশোধ হবে, তারপর তুমি আবার আমার কাছেই চলে আসবে। প্লিজ নূপুর, আমার জীবনটা বাঁচাও। নূপুর প্রথমে কিছুতেই রাজি হয়নি। ও রিফাতকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, চিল্লিয়েছিল, কেঁদেছিল, কিন্তু রিফাত এক পর্যায়ে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে। সে নিজের গলায় ছুরি ধরার নাটক পর্যন্ত করেছিল। নূপুর নিরুপায় হয়ে নিজের ভালোবাসার মানুষের জীবন বাঁচাতে আর ওর ঋণ শোধ করতে এই নরকের চুক্তিতে রাজি হতে বাধ্য হয়েছিল। ও আজ বুঝতে পারছে যে রিফাত একটা আস্ত কাপুরুষ ছিল, যে নিজের স্বার্থের জন্য নিজের বউকে আবিরের মতো এক অহংকারী রাজপুত্রের কাছে বন্ধক রেখে দিয়েছে। আজ বিকেলে সেই বহু প্রতীক্ষিত বিয়েটা হয়ে গেল। আবিরের আলিশান রাজপ্রাসাদের ড্রয়িং রুমে কাজী ডেকে বিয়ের আয়োজন করা হয়েছিল। কোনো ধুমধাম ছিল না, ছিল না কোনো সানাইয়ের সুর। আবির ও ওর উকিল মিলে নূপুরের সামনে 3 বছরের একটা আইনি এগ্রিমেন্ট পেপার রেখেছিল। নূপুর কাঁপতে থাকা হাতে সই করে দিয়েছিল। বিয়ের ঠিক পরপরই আবিরের অসুস্থ দাদাজান হুইল চেয়ারে করে ড্রয়িং রুমে এসেছিলেন। ওনার ফর্সা মুখটা রোগে জীর্ণ হলেও নূপুরকে লাল বেনারসিতে দেখে ওনার চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। আবির, তুই সত্যি আমার কথা রাখলি দাদা? এই মেয়েটাকে দেখে আমার মনটা ভরে গেছে। নূপুর, আমার এই এক সুয়ে নাতিটা কিন্তু মনে মনে খুব নরম। তুই ওকে একটু আগলে রাখিস। আমার আর বেশি দিন সময় নেই, তোদের দেখে আমি শান্তিতে মরতে পারবো। আপনি অমন কথা বলবেন না দাদাজান। আপনি খুব দ্রুত অসুস্থ হয়ে উঠবেন। আপনার নাতিকে সোজা করার দায়িত্ব এবার আমার উপর ছেড়ে দিন। দাদাজান নূপুরের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন এবং একগাল হেসে ওর হাতে একটা দামি সোনার বালা পরিয়ে দিয়েছিলেন। আবির পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। ওর মনে হচ্ছিল নূপুর খুব ভালো অভিনয় করতে পারে। দাদাজানকে ওনার পার্সোনাল ডাক্তার রুমে নিয়ে যাওয়ার পরেই আবির নূপুরকে টেনে এই বাসর ঘরে নিয়ে আসে। বর্তমানের এই নিস্তব্ধ রাতে নূপুর বিছানায় বসে ওর চোখের পানিটা আলতো করে মুছে নিল। আবির সোফা থেকে উঠে আবার নূপুরের কাছাকাছি এসে দাঁড়ালো। ওর গম্ভীর চেহারায় এবার আর কোনো অহংকার ছিল না, বরং এক অদ্ভুত শান্ত ভাব ছিল। আপনার অতীত নিয়ে আমার কোনো আগ্রহ নেই নূপুর। রিফাত টাকা পেয়ে গেছে, এখন আপনি আইনিভাবে আমার স্ত্রী, যতক্ষণ না আমার দাদাজান পুরোপুরি সুস্থ হচ্ছেন। আমি জানি আদি, সরি আবির সাহেব, আপনার ওই টাকার গরম আমি খুব ভালো করেই চিনি। তবে মনে রাখবেন, আমার শরীর আর মনের উপর শুধু আমার নিজের অধিকার আছে। আমারও কোনো আগ্রহ নেই আপনার উপর অধিকার খাটানোর। বিছানাটা আপনার জন্য ছেড়ে দিচ্ছি, আমি এই সোফাতেই ঘুমাবো। একটু বাজিয়ে দেখছিলাম আপনাকে। গুড নাইট নূপুর। কত বড় অসভ্য লোক! আবির লাইটটা নিভিয়ে দিয়ে একটা নীল রঙের ড্রিম লাইট জ্বেলে দিল। ঘরের ভেতর এক মায়াবী আলো ছায়ার খেলা শুরু হলো। নূপুর বিছানায় শুয়ে জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। কখন চোখ লেগে এলো বুঝতে পারেনি। সকালের সোনালি রোদ যখন জানালার পর্দা ভেদ করে নূপুরের মুখের উপর পড়ল, ও তখনও ঘুমের ঘোরে ছিল। ও অভ্যেসবশত হাত বাড়িয়ে রিফাতকে ডাকতে গেল, কিন্তু বিছানার অন্য পাশটা একদম খালি আর ঠান্ডা দেখে ওর মনে পড়ে গেল ও এখন অন্য কারো রাজপ্রাসাদে বন্দী। চোখ খুলে দেখলো আবির সোফায় বসে অলরেডি ল্যাপটপ অন করে কাজ করছে। ওর পরনে একটা কালো শার্ট আর চোখে রিডিং চশমা। চশমা পরা আবিরকে দেখতে বড্ড আকর্ষণীয় লাগছিল, যা দেখে নূপুরের বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত মোচড় দিয়ে উঠল। নূপুর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গলার আওয়াজটা একটু ঠিক করে বলে, এই যে আবির সাহেব, সকাল সকাল ল্যাপটপ নিয়ে বসে গেছেন যে,
আপনার এই বিশাল বড়লোক কোম্পানিতে কি কোনো ছুটি নেই? আবির ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই গম্ভীর গলায় বলল, ছুটি আমার ডিকশনারিতে নেই নূপুর। আর আপনি যখন ঘুম থেকে উঠেই আমার দিকে এভাবে তাকিয়ে আছেন, তখন মনে হচ্ছে আপনার আজ অনেক কাজ বাকি। দাদা যান নিচে অপেক্ষা করছেন। আমি আপনার দিকে তাকিয়ে নেই, নিজের রূপের বড়াই একটু কম করুন। আমি ফ্রেশ হতে নিচে যাচ্ছি দাদা জানের জন্য নাস্তা বানাতে। মধ্যবিত্ত মেয়েরা ঘুমে দিন পার করে না। নূপুর একটা বাসন্তী রঙের সুতির সালোয়ার কামিজ পরে নিচে নামলো। ওর চুলগুলো আজ পিঠের ওপর আলগা করে ছেড়ে দেওয়া ছিল। নিচে নামতেই ও দেখলো দাদাজান ডাইনিং টেবিলে বসে আছেন। নূপুরকে দেখেই ওনার ফর্সা মুখটা আনন্দে চকচক করে উঠল। নূপুর, এসে গেছো? তা আমার ওই খিটখিটে নাতিটা কি রাতে তোমাকে খুব জ্বালিয়েছে? ও কোনো কথা বলতে পারে না, জাস্ট একটা রোবট। নূপুর দাদাজানের পাশে বসে ওনার হাতটা নিজের হাতে নিয়ে বলে, একদম ঠিক বলেছেন দাদাজান, ও একটা আস্ত অহংকারী রোবট। আপনি চিন্তা করবেন না, আজ আমি ওর জন্য একদম নাস্তা বানাবো যে ওর সব অহংকার পানি হয়ে যাবে। নূপুর রান্নাঘরে গিয়ে মনের আনন্দে পরোটার আলু ভাজি করতে লাগলো। ও রান্নায় বড্ড পারদর্শী ছিল। ঠিক তখনই আবির শার্টের হাতা গুটিয়ে রান্নাঘরে ঢুকলো ওর নিজের ব্ল্যাক কফি বানাতে। রান্নাঘরের ছোট স্পেসে আবিরের উপস্থিতি নূপুরকে আবার একটু নার্ভাস করে তুলল। আবির কফি মেকারের দিকে এগিয়ে গিয়ে নূপুরের খুব কাছাকাছি দাঁড়িয়ে, রান্নার গন্ধটা তো বেশ ভালোই বের হয়েছে, তবে মনে রাখবেন দাদাজানের খাবারে যেন তেল আর ঝাল একদম কম থাকে। নূপুর মুখ বাঁকিয়ে হাতের খুন্তিটা আবিরের দিকে উঁচিয়ে বলে, আমাকে রান্নার জ্ঞান দিতে আসবেন না আবির সাহেব। আমি ডাক্তার নই, কিন্তু একজন অসুস্থ মানুষের যত্ন কিভাবে নিতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আপনি নিজের কফিটা নিয়ে বিদায় হন তো। আবির নূপুরের হাতের খুন্তিটা এক ঝটকায় নিজের হাতে নিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এত রাগ ভালো নয় নূপুর, রান্নাঘরে আগুন এমনিতেই জ্বলছে, আপনার ভেতরের আগুনটা একটু নিয়ন্ত্রণে রাখুন। আবির নূপুরের মুখের খুব কাছে এসে ওর ভেজা চুলের একটা লট ওর কানের পেছনে গুজে দিল। নূপুর তীব্র এক সুখানুভূতিতে চোখ বন্ধ করে ফেললো। আবিরের হাতের আঙ্গুলের ছোঁয়া ওর গাল বেয়ে নামতেই ও নিজের ঠোঁট কামড়ে ধরলো। আবির মুচকি হেসে নিজের কফির মগটা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। নূপুর বুকের ওপর হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ও মনে মনে ভাবলো এই লোকটা মুখে যতই কঠিন হোক না কেন, ওর ছোঁয়ায় এক মারাত্মক রকমের মায়া আছে। দাদাজানের শয়ন কক্ষটি ছিল বেশ বড় আর আলো বাতাসে ভরপুর। ঘরের এক কোণে একটি বড় জানালায় হালকা নীল রঙের পর্দা বাতাসে উঠছিল। বিছানায় শুয়ে থাকা দাদাজানের ফর্সা মুখটি রোগে কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নূপুর ওনার মাথার কাছে বসে একটা ছোট্ট বাটিতে থাকা কুসুম গরম স্যুপ চামচ দিয়ে ওনাকে পরম যত্নে খাইয়ে দিচ্ছিল। ওনার কপাল থেকে হাত দিয়ে আলতো করে চুলগুলো সরিয়ে দিচ্ছিল। নূপুর অত্যন্ত চঞ্চল আর বুদ্ধিমতী হলেও ওর ভেতর এক অদ্ভুত মায়াময় রূপ ছিল, যা এই বৃদ্ধ মানুষটির সামনে এলেই প্রকাশ পেত। ও দাদাজানের প্রতিটি ছোটখাটো বিষয়ের খেয়াল রাখছিল। দাদাজান, আর মাত্র 2 চামচ বাকি আছে, এইটুকু খেয়ে নিন। তারপর আপনাকে ডাক্তারবাবুর দেওয়া ওই লাল রঙের ক্যাপসুলটা খেতে হবে। একদম না করবেন না কিন্তু। দাদাজান মুচকে হেসে নূপুরের মাথায় হাত রাখে। নূপুর, আমার এই শেষ বয়সে এসে মনে হচ্ছে আমি এক রাজকন্যা পেয়েছি। আমার নিজের কোনো মেয়ে নেই, আবিরের মাও অনেক আগে চলে গেছে। তুই আসার পর থেকে এই বাড়িটাকে আর মরুভূমি মনে হয় না। তুই নাতনি না, তুই আমার মা। আপনি অমন কথা একদম বলবেন না দাদাজান। আমি যতদিন এই বাড়িতে আছি আপনাকে এক ফোঁটাও কষ্ট পেতে দেব না। আপনার ওই গম্ভীর নাতিটা তো দিন রাত শুধু ফাইল আর ল্যাপটপ চেনে। ওনার কি আর আপনার এই হাসি মুখ দেখার সময় আছে? ঠিক তখনই আবির ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। ওর পরনে ছিল একটি নেভি ব্লু শার্ট, হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো। ও ভেতরে ঢোকার আগেই নূপুরের এই মমতাময়ী রূপ আর দাদাজানের মুখের অমলিন হাসি দেখে থমকে গেল। আবির বাইরে থেকে যতটাই কঠিন আর অহংকারী হোক না কেন, ভেতরে ভেতরে ওর মনটা ছিল বড্ড নরম।
বিশেষ করে দাদাজানের জন্য ওর বুকেও এক সমুদ্র ভালোবাসা ছিল। নূপুরকে এভাবে দাদাজানের সেবা করতে দেখে আবিরের মনের ভেতরের কঠিন বরফটা যেন একটু গলতে শুরু করলো। ও মনে মনে নূপুরের প্রতি এক অদ্ভুত ভালো লাগা অনুভব করলো, কিন্তু ও নিজের গম্ভীর চেহারাটা বজায় রেখে ঘরের ভেতর ঢুকলো। দাদাজান, আজকের ওষুধের ডোজ কি ঠিকমতো নেওয়া হয়েছে? ডক্টর সাহেব কিন্তু বলেছেন কোনো ফাঁকিবাজি চলবে না। নূপুর আবিরকে দেখেই মুখটা কঠিন করে হাতের বাটিটা টেবিলের ওপর ধপ করে রাখে। আবির সাহেব, আপনার কি দাদাজানের রুমে ঢোকার সময় একটু ভদ্রতা করে নক করার অভ্যেস নেই? আর ওষুধের চিন্তা আপনাকে করতে হবে না, আমি ওনার সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি নিজের অফিস নিয়ে থাকুন। আবির নূপুরের এই হঠাৎ আক্রমণে একটু থতমত খেয়ে নিজের চশমাটা নাকের ওপর ঠিক করলো। এক্সকিউজ মি নূপুর, এটা আমার দাদাজানের রুম এবং এই পুরো বাড়িটা আমার। আমি কখন আসবো আর কখন যাব তা আপনার কাছ থেকে শিখতে হবে না। আর দাদাজানের যত্ন নেওয়ার জন্য আপনাকে এগ্রিমেন্ট করা হয়েছে, সো দায়িত্বটা ঠিকমতো পালন করলেই চলবে। নূপুর সোজা দাঁড়িয়ে আবিরের চোখের দিকে তীব্র চাহনিতে তাকিয়ে বলে, দায়িত্ব আমি টাকার জন্য পালন করছি না আবির সাহেব। দাদাজানকে আমি আমার নিজের দাদুর মতো ভালোবাসি। আপনার ওই এগ্রিমেন্টের আমার এই ভালোবাসার সামনে এক টুকরো আবর্জনা ছাড়া আর কিছুই নয়। মুখ সামলে কথা বলবেন। তোমরা কি বলছো এসব? কিসের এগ্রিমেন্ট? টাকা? আরে না দাদাজান, কিচ্ছু না, আমরা মজা করছি। ইস রে, দাদার কথা তো ভুলেই গেছি। ভাগ্যিস মেয়েটা বেশি কিছু বলে ফেলেনি। আবির নূপুরের এই চিল্লাইবার ক্ষমতা আর মুখের ওপর কড়া জবাব দেওয়ার ধৃষ্টতা দেখে মনে মনে বেশ মজা পেল। ও দেখলো নূপুর যতই মুখে কঠিন ভাব দেখাক না কেন, ওর চোখ দুটো বড্ড নিষ্পাপ। আবির একটু সময় নিয়ে নূপুরের দিকে তাকালো, তারপর ওর গলার আওয়াজটা কিছুটা নিচু করলো। আপনার ফ্যাশন ডিজাইনিংয়ের যে ডিগ্রি আছে তা আমি আপনার ফাইল থেকে দেখেছি নূপুর। ঘরে বসে এভাবে দাদাজানের সেবা করার পাশাপাশি আপনি চাইলে আমার কোম্পানির মেইন ডিজাইনিং সেকশনে জয়েন করতে পারেন। আমাদের নতুন প্রজেক্টের জন্য একজন ক্রিয়েটিভ হেড দরকার। নূপুর চমকে ওঠে আবিরের দিকে তাকিয়ে। আপনি আমাকে আপনার অফিসে কাজ দিতে চাচ্ছেন? কেন শুনি? আমার উপর এত দয়া দেখানোর কারণ কি? নাকি এটাও আপনার ওই এগ্রিমেন্টের কোনো নতুন চাল? দয়া আমি কাউকে করি না নূপুর, আমি একজন পিওর বিজনেসম্যান। আপনার কাজের পোর্টফোলিও বড্ড স্ট্রং আর আমার কোম্পানিতে ট্যালেন্টের দাম আছে। পরদিন সকাল 10টায় গাড়ি রেডি থাকবে। অফিসে জয়েন করতে চাইলে রেডি থাকবেন, চয়েস আপনার। আবির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ও নিজের কফির মগটা নিয়ে দাদাজানের রুম থেকে বের হয়ে গেল। নূপুর সোফায় ধপ করে বসে পড়ল। ওর চঞ্চল মনটা তখন এক নতুন দোলাচলে কাঁপছিল। ও মনে মনে ভাবলো, এই অহংকারী লোকটা হুট করে ওকে এত বড় একটা অফার কেন দিল। তবে ও সিদ্ধান্ত নিল ও অফিসে যাবে এবং নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আবির চৌধুরীকে উচিত শিক্ষা দেবে। পরদিন সকাল 10টা আবিরের বিশাল অফিসের সামনে এসে গাড়ি থামলো। নূপুর একটা হালকা বেগুনি রঙের সুতির শাড়ি পরে গাড়ি থেকে নামলো। ওর চুলগুলো আজ পিঠের ওপর আলগা করে ছেড়ে দেওয়া ছিল, যা বাতাসে উড়ছিল। ও ধীর পায়ে অফিসের মেইন করিডোর দিয়ে ডিজাইনিং সেকশনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ালো রিফাত, ওর সেই এক্স হাজবেন্ড। রিফাত ছিল এই কোম্পানির অ্যাকাউন্টেন্টস অফিসার। নূপুরকে এখানে দেখে ওর লোভী আর কুৎসিত মুখটা এক বিকৃত হাসিতে ভরে উঠল। ও করিডোরের মাঝখানেই নূপুরের পথ আটকে দাঁড়ালো। ওরে বাবা, আমাদের নূপুর বিবি যে দেখি একেবারে আবির চৌধুরীর পার্সোনাল গাড়ি থেকে নামলো। তা নূপুর, নতুন বরের বিছানা গরম করার পাশাপাশি এখন কি ওনার অফিসেও রাজত্ব করতে এসেছ? 10 লাখ টাকায় তো দেখি তোমার ভাগ্য একেবারে খুলে গেছে। মুখ বন্ধ করো রিফাত, তুমি একটা আস্ত জানোয়ার। টাকার জন্য নিজের বউকে যে লোক বিক্রি করতে পারে তার মুখে এইসব নোংরা কথা মানায় না। আমার রাস্তা থেকে সরো, নয়তো আমি সিকিউরিটিকে ডাকবো। নূপুর রাগে কাঁপতে কাঁপতে রিফাতের দিকে তাকিয়ে রইল। রিফাত নূপুরের হাতটা এক ঝটকায় ধরে গলার আওয়াজ ফুলিয়ে পড়ল। সিকিউরিটি রাখবা? এই অফিসের সবাই জানে তুমি কে। তুমি একটা সস্তা মেয়ে যে টাকার জন্য নিজের হাজবেন্ডকে ছেড়ে বসের ঘরে ঢুকেছ। এই শোনো সবাই, এই মেয়েটা একটা আস্ত নষ্টা। ও টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। রিফাতের এই চিৎকারে অফিসের বাকি স্টাফরা সবাই করিডোরে এসে জমা হলো। রিফাত তখন রাগে আর হিংসায় অন্ধ হয়ে গিয়েছিল।
কারণ ও দেখতে পাচ্ছিল নূপুর এখনো নাগালের বাইরে। ও হুট করে নূপুরকে একটা কড়া ধাক্কা দিল। নূপুর ভারসাম্য হারিয়ে পাশের একটা টেবিলের উপর পড়ে গেল। ঠিক তখনই রিফাত টেবিলের পাশে থাকা ময়লার ডাস্টবিনটা তুলে নূপুরের শাড়ির ওপর পুরোটা ঢেলে দিল। ময়লা পানি আর নোংরা কাগজ নূপুরের ফর্সা শরীরে আর দামের শাড়িতে লেপ্টে গেল। রিফাত আশেপাশের স্টাফদের দিকে তাকিয়ে বলল, তোমরা দেখছো কি? এই নোংরা মেয়েটাকে অফিস থেকে বের করে দাও। ওর গায়ে আরো ময়লা দাও। ও এই অফিসের পরিবেশ নষ্ট করতে এসেছে। তোমরা ওর গায়ে ময়লা ছেটাও। অফিসের কিছু হাজিল স্টাফ রিফাতের কথায় নূপুরের দিকে নোংরা কাগজ আর ময়লা ছুঁড়তে যাবে, ঠিক তখনই করিডোরের শেষ প্রান্ত থেকে এক বজ্রকণ্ঠের আওয়াজ ভেসে এলো। আবির চৌধুরী নিজের কেবিন থেকে বের হয়ে এই দৃশ্য দেখে ওনার চোখের মণি দুটো রাগে টকটকে লাল হয়ে গেল। ওর চওড়া বুকের ওঠানামা দেখে মনে হচ্ছিল ও যে কোনো সময় কাউকে খুন করে ফেলবে। ও এক লাফে নূপুরের সামনে এসে দাঁড়ালো এবং নিজের কোটটা খুলে নূপুরের নোংরা হয়ে যাওয়া শরীরের ওপর জড়িয়ে দিল। আবির রিফাতের দিকে তাকিয়ে ওর চোয়াল শক্ত হয়ে উঠল। মিস্টার রিফাত, আপনার এত বড় সাহস যে আপনি আমার অফিসের ভেতর দাঁড়িয়ে আমার বউয়ের গায়ে হাত তোলেন, আর বাকি যারা দাঁড়িয়ে তামাশা দেখছেন, আপনাদের সবার চাকরি আজ এই মুহূর্ত থেকে নট আউট। গেট আউট অফ মাই অফিস রাইট নাও। আবিরের এই ভয়ঙ্কর রূপ দেখে রিফাত সহ বাকি সব স্টাফ ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেল। পুরো করিডোরে তখন এক থমথমে নীরবতা। নূপুর মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ওর পুরো শরীর নোংরা পানিতে ভিজে একাকার। আবির কোনো কথা না বলে নূপুরকে এক ঝটকায় নিজের কোলের উপর তুলে নিল। ও নূপুরকে নিয়ে সোজা ওনার পার্সোনাল রেস্টরুমে ঢুকে গেল এবং দরজার লকটা খট করে আটকে দিল। রেস্টরুমের ভেতরে এক মায়াবী নীরবতা। আবির নূপুরকে একটি সোফার উপর নামিয়ে দিয়ে নিজের আলমারি থেকে একটা সাদা ফর্মাল শার্ট আর কালো প্যান্ট বের করে নূপুরের সামনে রাখলো। নূপুর, আপনার শাড়িটা পুরো নোংরা হয়ে গেছে। আপনি জলদি এই শার্ট আর প্যান্টটা পরে ফ্রেশ হয়ে নিন। এইভাবে বেশিক্ষণ থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নূপুর গায়ে আবিরের কোটটা জড়িয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনার এই প্যান্ট শার্ট পরবো না। আমি একটা মেয়ে, আমি ছেলেদের পোশাক কিভাবে পরবো? আচ্ছা, পইরেন না, তাহলে ঠান্ডায় মরেন আর সবাই আপনাকে দেখুক এই অবস্থায় বাসায় যান। তাও ঠিক ঠিক আছে। আর আপনি এই ঘরে দাঁড়িয়ে আছেন, আমি চেঞ্জ করব কিভাবে? বাইরে যান আপনি। আবির নিজের চশমাটা টেবিলের উপর রেখে নূপুরের দিকে এক গভীর চাহনিতে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আমি আপনার দিকে এক ফোঁটাও তাকাবো না। আমি আমার চোখ দুটো হাত দিয়ে বন্ধ করে নিচ্ছি আর আপনার দিকে উল্টো ঘুরে দাঁড়াচ্ছি। আপনি জলদি চেঞ্জ করুন, আমার অফিসের অন্য কাজ আছে। আবির নিজের দুই হাত দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নূপুরের দিকে পেছন ফিরে দাঁড়ালো। নূপুর আর কোনো উপায় না দেখে আস্তে আস্তে ওর ভেজা শাড়িটা গা থেকে খুলে নিচে রাখলো। ও প্রথমে আবিরের কালো ট্রাউজারটা পায়ে গলিয়ে নিল। প্যান্টটা ওর কোমরে বেশ ঢিলেঢালা হচ্ছিল, তাই ও ওটার ফিতেটা শক্ত করে বাঁধলো। এরপর ও নিজের ভেজা ব্লাউজটা শরীর থেকে খুলে আলাদা করলো। ঠিক এই মুহূর্তেই আবির ভাবলো নূপুরের হয়তো শার্ট পরা শেষ হয়ে গেছে, তাই ও নিজের চোখ দুটো খুলে নূপুরের দিকে ঘুরে তাকালো। কিন্তু আবির ঘুরতেই ওর চোখের সামনে যে দৃশ্য ভেসে এলো, তাতে ওর বুকের ভেতরের পুরো রক্ত যেন এক সেকেন্ডে ফুটন্ত লাভার মতো গরম হয়ে উঠল। নূপুরের পরনে তখন কোনো শার্ট ছিল না। ও কেবল একটি সাদা রঙের অন্তর্বাস পরে ব্লাউজটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। চাঁদের আলোর মতো ফর্সা আর মসৃণ নূপুরের পিঠ আর ওর উন্মুক্ত বুক সরাসরি আবিরের চোখের সামনে চলে এলো। নূপুরের ভরা বুকের উপর নোংরা পানির দু একটা ফোঁটা তখনও মুক্তোর মতো জলজল করছিল। আবিরের চশমা ছাড়া চোখ দুটো নূপুরের সেই নিষিদ্ধ সৌন্দর্যের ওপর স্থির হয়ে গেল। ওর পুরো শরীর এক তীব্র পুরুষালী কামনায় কাঁপতে শুরু করলো। নূপুর নিজের ভেজা শার্টটা পরতে গিয়ে হঠাৎ আয়নার দিকে তাকালো। আয়নার প্রতিবিম্বে ও দেখলো আবির চোখ বড় বড় করে ওর সেই উন্মুক্ত বুক আর শরীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর বুকের ভেতরের স্পন্দন তখন 100 স্পিডে দৌড়াচ্ছিল। নূপুর ভয়ে আর চরম লজ্জায় এক তীব্র চিৎকার দিয়ে উঠল। ওই, আপনি চোখে দেখেন না? আপনি চোখ খুললেন কেন? অসভ্য লম্পট কোথাকার! আপনি আয়না দিয়ে আমার দিকে তাকাচ্ছেন?
বাইরে যান বলছি। আবির নুপুরের এই চিৎকারে নিজের জ্ঞান হারিয়ে ফেলল। ও জানতো এই অফিসের রেস্টরুমের বাইরে যদি ওর এই চিল্লানির আওয়াজ যায় তবে কোম্পানির ইজ্জত এক নিমেষে ধুলোয় মিশে যাবে। ও কোনো কিছু না ভেবেই এক লাফে নুপুরের দিকে এগিয়ে গেল এবং নিজের চওড়া হাতটা দিয়ে নুপুরের নরম ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। ও নুপুরকে এক ঝটকায় রেস্টরুমের দেওয়ালের সাথে চেপে ধরল। আবির নুপুরের মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ওর কণ্ঠস্বর তখন এক অন্যরকম কামনার নেশায় কাঁপছিল। চুপ করুন নূপুর, একদম চিল্লাবেন না। বাইরে আমার স্টাফরা আছে, কেউ যদি আপনার এই চিৎকার শোনে তবে আমাদের এই এগ্রিমেন্ট ম্যারেজের পুরো সত্য বাইরে চলে আসবে। প্লিজ শান্ত হন। নূপুর আবিরের এই হঠাৎ আক্রমণে একদম স্তব্ধ হয়ে গেল। আবিরের এক হাত ওর মুখ চেপে ধরেছিল আর অন্য হাতটি নূপুরের উন্মুক্ত কোমরের চামড়ার ওপর শক্ত করে বসে গিয়েছিল। আবিরের হাতের উষ্ণতা নূপুরের ফর্সা শরীরের প্রতিটি কোণকে এক অন্যরকম অনুভূতির আগুনে পুড়িয়ে দিচ্ছিল। নূপুর দেখতে পেল আবিরের চোখ দুটোতে এখন আর কোনো রাগ নেই, আছে শুধু এক গভীর অন্ধ আর তীব্র আদিম তৃষ্ণা। আবিরের পুরুষালী সুভাষ নূপুরের নাকের ভেতর দিয়ে ওর পুরো মগজে এক অদ্ভুত নেশা তৈরি করলো। নূপুর ওর নিজের চঞ্চলতা ভুলে আবিরের শার্টের কলারটা নিজের দুই হাত দিয়ে শক্ত করে খামছে ধরলো। ও নিজের অজান্তেই আবিরের আরো কাছে ঘেঁষে এলো। আবির নূপুরের এই নতি শিকার দেখে ওর মুখ থেকে হাতটা আলতো করে সরিয়ে নিল, কিন্তু ও নিজের মুখটা দূরে সরালো না। ওর তৃষ্ণার্ত ঠোঁট জোড়া নূপুরের কানের লতির কাছে গিয়ে এক উষ্ণ ছোঁয়া দিল। নূপুর তীব্র এক সুখানুভূতিতে চোখ বন্ধ করে একটা মৃদু গোঙানি দিল। ও আবিরের চুলে নিচের আঙ্গুলগুলো গলিয়ে দিয়ে ওকে নিজের আরো কাছে টেনে নিল। আবির আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ওর চওড়া ঠোঁট দুটো নূপুরের ফর্সা গাল বেয়ে নেমে এসে সোজা ওর কাঁপতে থাকা মিষ্টি ঠোঁটের ওপর আছড়ে পড়ল। ওদের এই রেস্টরুমের অন্ধকার কোণটি এক সেকেন্ডে এক নিবিড় আর শ্বাসরুদ্ধকর ভালোবাসার বাসর ঘরে পরিণত হলো। আবির নূপুরের ঠোঁট দুটোকে এমনভাবে নিজের মুখের ভেতর নিয়ে চুষতে লাগলো যেন ও কোনো তৃষ্ণার্ত চাতক পাখি, যে বছরের পর বছর ধরে এই অমৃতের জন্য অপেক্ষা করছিল। নূপুরও ওর সমস্ত জেদ, ওর অতীত আর ওর ভেতরের সেই কঠিন স্বভাব ভুলে আবিরের এই তীব্র পুরুষালী আক্রমণের সাথে তাল মেলাতে শুরু করলো। ও আবিরের চওড়া পিঠটা নিজের নখ দিয়ে শক্ত করে আছড়ে দিচ্ছিল। আবিরের হাত দুটো নূপুরের উন্মুক্ত পিঠের ওপর দিয়ে নেমে এসে ওর কোমরের ভাঁজে শক্ত করে চেপে বসলো। ও নূপুরকে দেওয়াল থেকে একটু সরিয়ে নিজের কোল ঘেঁষে দাঁড়িয়ে ওর গলার এবং বুকের সেই উন্মুক্ত অংশে নিজের ঠোঁটের উষ্ণ শিলমোহর এঁকে দিতে লাগলো। নূপুরের পুরো শরীর তখন এক তীব্র কামনার আগুনে পুড়ছিল। ওর পায়ের আঙ্গুলগুলো আপনা আপনি কুঁকড়ে যাচ্ছিল। আবিরের প্রতিটি ছোঁয়া ওর শরীরে এক অন্যরকম বিদ্যুতের তরঙ্গ তৈরি করছিল। ওরা দুজনেই ভুলে গিয়েছিল ওনাদের মাঝখানে সেই এগ্রিমেন্টের কথা, ভুলে গিয়েছিল বাইরের দুনিয়ার কথা। রেস্টরুমের এসির ঠান্ডা বাতাসও ওদের শরীরের এই তীব্র উত্তাপকে শান্ত করতে পারছিল না। ওনাদের এই অন্ধ আর অবাধ্য রোম্যান্স যেন এক অনন্তকালের গল্প হয়ে এই বন্ধ ঘরের ভেতর নতুন করে ডানা মেলল। দীর্ঘক্ষণ ধরে চলা এই তীব্র আর নিবিড় ভালোবাসার ঝড়ের পর হঠাৎ করেই আবিরের হাতের ঘড়িটার অ্যালার্ম খটখট করে বেজে উঠল। ওদের দুজনেরই যেন এক মস্ত বড় মোহ ভঙ্গ হলো। আবির এক ঝটকায় নূপুরের ঠোঁট থেকে নিজের মুখটা সরিয়ে নিল। ও দুই পা পিছিয়ে গিয়ে নিজের এলোমেলো হয়ে যাওয়া শার্ট আর চুলগুলো ঠিক করতে লাগলো। ওর বুকের ওঠানামা তখনও স্পষ্ট, আর চোখে এক তীব্র অপরাধ বোধ। নূপুরও দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিচে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ওর ঠোঁট দুটো আবিরের কামড়ের কারণে টকটকে লাল হয়ে ফুলে উঠেছিল, আর ওর ফর্সা বুকে আবিরের আঙ্গুরের লাল দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। ও ঝটপট টেবিল থেকে আবিরের সাদা শার্টটা তুলে নিজের শরীরে জড়িয়ে নিল এবং ওটার বোতামগুলো কাঁপতে থাকা হাতে লাগাতে লাগলো। ওনার দুজনেরই তখন পূর্ণ হুঁশ ফিরে এসেছে এবং ওরা বুঝতে পেরেছে ওরা নিজেদের অজান্তেই এক খতরনাক খেলায় মেতে উঠেছিল। আবির নূপুরের দিকে না তাকিয়ে এই দরজার দিকে এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আই এম সরি নূপুর, এটা আমার ভুল ছিল। আমার এভাবে নিজের নিয়ন্ত্রণ হারানো উচিত হয়নি। আপনি জলদি শার্টটা পরে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। আমাদের এই প্রজেক্ট নিয়ে দাদাজানের সামনে কোনো কথা হবে না।
নূপুর শার্টের শেষ বোতামটা লাগিয়ে ওর চোখ দিয়ে তখন লজ্জায় আর অপমানে পানি গড়িয়ে পড়ছিল। আপনি একটা আস্ত জানোয়ার আবির সাহেব। আমার এই পরিস্থিতির সুযোগ নিলেন আপনি। মনে রাখবেন, এই ভুলের মাসুল আপনাকে একদিন দিতেই হবে। আজব, আপনি তো আহ কি আজব মেয়ে জাত ভাই, নিজেও তো। আর এখন সব আমার দোষ? না, আমারই দোষ। বেটা আবির, জীবনেও কোনো মেয়ে দেখে করিসনি। আজ তোর কি হলো? এই মেয়েটার সামনে এলে তুই এলোমেলো হয়ে যাস কেন? নূপুর শার্টের হাতাগুলো গুটিয়ে নিজের মুখটা ওপাশে ফিরিয়ে নিল। আবির আর কোনো কথা না বলে রেস্টরুমের দরজা খুলে বাইরে চলে গেল। রেস্টরুমের দরজা খুলে আবির যখন মেইন করিডোরে এসে দাঁড়ালো, তখন ওর মুখটা ছিল একদম শান্ত আর গম্ভীর। ওর ভেতরে সেই তীব্র ঝড়ের কোনো আভাস ওর চেহারায় ছিল না। ঠিক ওর পেছন পেছন নূপুর বের হয়ে এলো। আবিরের ঢিলে ঢালা সাদা শার্ট আর কালো ট্রাউজারে নূপুরকে কিছুটা অদ্ভুত লাগলেও ওর তীক্ষ্ণ চাহনি আর ব্যক্তিত্বের সামনে অফিসের নোংরা পরিবেশটা এক নিমেষে ফিকে হয়ে গেল। আবির 2 হাত তালি দিয়ে অফিসের সমস্ত স্টাফদের এক জায়গায় জড়ো হতে ইশারা করলো। এভরিবডি লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আজ থেকে আমাদের কোম্পানির মেইন ফ্যাশন ডিজাইনিং সেকশনের নতুন ক্রিয়েটিভ হেড হিসেবে জয়েন করছেন নূপুর চৌধুরী। ওনার ডিজাইনিং আইডিয়া আর পোর্টফোলিও আমাদের নতুন প্রজেক্টকে লিড করবে। আই হোপ আপনারা ওনাকে ওনার কাজের যোগ্য সম্মান দেবেন। আবিরের এই হঠাৎ ঘোষণায় পুরো অফিসের স্টাফদের মাঝে কানাঘোষা শুরু হয়ে গেল। রিফাত তখনও এক কোণে দাঁড়িয়ে রাগে ফুঁসছিল। নূপুরের এমন সাজসজ্জা অবস্থা দেখে সে হা হয়ে গেল। ওর পাশে থাকা ওনার বর্তমান গার্লফ্রেন্ড এবং একই অফিসের ডিজাইনার তানিয়া মুখ বাঁকিয়ে চড়া গলায় সবার সামনে বলে উঠল, এক্সকিউজ মি স্যার, আপনি কি রসিকতা করছেন? একটা সাধারণ মধ্যবিত্ত মেয়ে যার কোনো কর্পোরেট এক্সপিরিয়েন্স নেই, ওনাকে আপনি আমাদের ক্রিয়েটিভিটি হেড বানাচ্ছেন? ওনার ব্যাকগ্রাউন্ডটা কি তা তো আমাদের রিফাত অলরেডি সবাইকে জানিয়েছে। ও একটা সস্তা মেয়ে ছাড়া আর কিচ্ছু নয়। ও আমাদের লিড করবে কিভাবে? একদম ঠিক বলেছো তানিয়া। আপনি হয়তো এই মেয়েটার সুন্দর মুখের মায়ায় পড়েছেন, কিন্তু ও একটা আস্ত প্রতারক। ও টাকার জন্য নিজের হাজবেন্ডকে ছেড়ে আপনার ঘাড়ে এসে চেপেছে। ওনার মতো নোংরা মেয়েকে এই পোস্টে বানানো মানে আমাদের কোম্পানির রেপুটেশন ধুলোয় মিশিয়ে দেওয়া। আবির রিফাতের দিকে এগিয়ে গিয়ে ওর চোখ দুটো চশমার আড়ালে হিংস্র বাঘের মতো জ্বলে উঠল। সে এই ভয়টাই পাচ্ছিল। দেখলো যে রিফাত এগ্রিমেন্টের কথা তুলেছে, তাই সে না পেরে বলল, মিস্টার রিফাত, আপনি বিক্রি করেছেন আপনার বউকে, এখন এসব বলে আমার রেপুটেশন খারাপ করতে চান? এত দুঃসাহস আপনার! এবং মিস তানিয়া, আপনাদের দুজনের কি চাকরি করার আর কোনো ইচ্ছে নেই? নূপুর চৌধুরী কার বউ আর ওনার যোগ্যতা কি তা বিচার করার মালিক আমি, আবির চৌধুরী। ওনার ডিজাইনিংয়ের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমার ফাইলে আছে। আর আপনি রিফাত, যে নিজের বউকে টাকার জন্য অন্য মানুষের কাছে বন্ধক রাখতে পারেন, ওনার মুখে ইজ্জতের কথা মানায় না। আজ থেকে যদি কেউ ওনার দিকে আঙুল তোলে, তবে ওনাকে আমি সোজা জেলের ভাত খাওয়াবো। এভরিওয়ান গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক। আবিরের এই কঠিন আর বজ্র কণ্ঠের ধমকে পুরো করিডোরে পিনপতন নীরবতা নেমে এলো। রিফাত আর তানিয়া রাগে আর অপমানে নীল হয়ে নিজের জায়গায় চলে গেল। নূপুর আবিরের এই রূপ দেখে মনে মনে এক অদ্ভুত স্বস্তি পেল। ও আবিরের কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করে দিল এবং আবিরের সামনে গিয়ে দাঁড়ালো। আবির সাহেব, আজ আপনি সবার সামনে আমার হয়ে যেভাবে কথা বললেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভাবিনি আপনি রিফাতের সামনে এইভাবে আমার সম্মান বাঁচাবেন। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই নূপুর। আমি আমার কোম্পানির ডিসিপ্লিন আর আমার দাদা জানের পছন্দের বউয়ের রেপুটেশন বাঁচিয়েছি। এখন যার নিজের ডেস্কে গিয়ে কাজ শুরু করুন। আমার কোম্পানিতে ফালতু বসে থাকার কোনো সুযোগ নেই। নূপুর মুখ বাঁকিয়ে হাতের ফাইলটা টেবিলের উপর জোরে রেখে বলে, আপনার ওই অহংকার আর রোবট ভাবটা কোনোদিন যাবে না আবির সাহেব। আমি কোনো দয়া নিয়ে এখানে আসিনি। আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব যে আমি কাজ চেয়ে কত বেশি যোগ্যতা। দেখে নেবেন আপনি। দেখতে দেখতে কেটে গেল আরো 2 দিন। অফিসের কাজ শেষ করে রাতে যখন ওরা বাসায় ফিরলো, তখন চারিদিক একদম নিস্তব্ধ। দাদাজান অলরেডি ওনার ওষুধ খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়েছেন। নূপুর আর আবির ওদের বেডরুমে ঢুকে দরজাটা লক করে দিল।
নূপুর একটা হালকা নীল রঙের সুতির সালোয়ার কামিজ পরে বিছানায় ঠিক মাঝখানে এসে ধপ করে বসে পড়ল এবং 3টে বড় বড় কোলবালিশ নিয়ে মাঝখানে একটা শক্ত দেওয়াল তৈরি করতে লাগলো। আবির শার্টের বোতাম খুলতে খুলতে নূপুরের এই কাণ্ড দেখে ভুরু কুঁচকে বলে, এই যে নূপুর বিবি, বিছানার মাঝখানে এই বালিশের দুর্গ বানানোর রহস্যটা কি শুনি? আপনি কি বর্ডার গার্ড বাংলাদেশ নাকি যে এখানে কাঁটাতারে বেড়া দিচ্ছেন? নূপুর একটা বালিশ আবিরের দিকে ছুঁড়ে মেরে রাগী গলায় বলে, আপনি একদম চুপ থাকুন আবির সাহেব। কাল রেস্টরুমে যা হয়েছে ওইটার পর আপনাকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। এই বালিশে বর্ডার যদি আপনি পার করার চেষ্টা করেন তবে আমি এই চিল্লাইবার ক্ষমতা দিয়ে পুরো বাড়ির মানুষকে জাগিয়ে তুলবো। আপনি ওই পাশে থাকবেন, আমি এই পাশে। আবির বালিশটা লুফে নিয়ে বিছানায় এসে বসতে বসতে ওর মুখে সেই চেনা বাঁকা হাসি দিল। কাল রেস্ট রুমে তো আপনি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলেন নূপুর বিবি। তখন তো আপনার এই চিল্লাইবার ক্ষমতা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। এখন এত সতী সাধ্যি সাজা নাটক করছেন কেন? নূপুর লজ্জায় আর রাগে লাল হয়ে আবিরের পিঠে একটা কড়া কিল মেরে বলে, ওই মুখ সামলে কথা বলুন। আমি কোনো নাটক করছি না, ওটা একটা দুর্ঘটনা ছিল। আপনি নিজের চোখ বন্ধ করতে না পেরে আমার দিকে অমন হাবাতের মতো তাকিয়ে আছেন কেন? আজ তো একটা লুচ্চা আপনি। আবির নূপুরের হাতটা এক ঝটকায় ধরে ওর মুখের খুব কাছাকাছি নিজের মুখটা নিয়ে এলো। লুচ্চা শব্দটা আর একবার বললে আপনার এই মিষ্টি ঠোঁট দুটোকে আমি আবার কিভাবে লক করতে হয় তা খুব ভালো করেই জানি। ঘুমিয়ে পড়ুন চুপচাপ, নয়তো বর্ডার পার হতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আবিরের এই সরাসরি থ্রেটে নূপুর এক নিমেষে সোজা হয়ে গেল। ও মুখটা ঘুরিয়ে ওপাশে শুয়ে পড়ল এবং চাদরটা দিয়ে নিজেকে পুরো মুড়িয়ে নিল। আবির ওর এই চঞ্চল আর ভীতু রূপটা দেখে মনে মনে হাসলো এবং লাইটটা অফ করে দিল। ঘরের মায়াবী অন্ধকারে দুই হৃদয়ের মাঝখানের দূরত্বটা বালিশের দেওয়াল দিয়ে আটকানো গেলেও ওদের মনের ভেতরে টানটা দিন দিন বেড়েই চলছিল। পরের দিন সকালে ডাইনিং টেবিলে এক চমৎকার দৃশ্য দেখা গেল। দাদা জানাজ অনেকদিন পর নিজের পায়ে হেঁটে ডাইনিং রুমে এসে বসেছেন। ওনার শরীর এখন আগের চেয়ে অনেক বেশি সতেজ। নূপুর ওনার পাশে বসে ওনার প্লেটে গরম গরম ডিমের অমলেট আর পরোটা তুলে দিচ্ছিল। নূপুর, তুই আসার পর থেকে আমার এই একশো নাতিটা কেমন যেন বদলে গেছে রে। ও এখন আর সকাল সকাল খিটখিট করে না। তা আবির, আমার বৌমা কি অফিসে ঠিকমতো কাজ করছে? ও কিন্তু বড্ড প্রতিভাবান মেয়ে। আবির কফির কাপে চুমুক দিয়ে নূপুরের দিকে আর চোখে তাকিয়ে বলে, হ্যাঁ দাদাজান, ওনার কাজের ট্যালেন্ট ভালোই, তবে ওনার মুখের জোর কাজের চেয়েও বেশি। অফিসে গিয়েও ওনার চিল্লাইবার অভ্যাসটা ওনার পিছু ছাড়ে না। দাদাজান দেখছেন ওনার কথা? আমি কত শান্তিতে কাজ করছি আর ওনার ওই অফিসের অ্যাকাউন্টস অফিসার রিফাত আর ওনার গার্লফ্রেন্ড তানিয়া সারাদিন আমার পেছনে লেগে থাকে। আপনার নাতি ওনাদের কিচ্ছু বলে না। আবির, আমার নূপুর মার গায়ে যদি ওই রিফাত আর তানিয়া আবার কোনো আঁচ লাগায় তবে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিব। নূপুরকে আগলে রাখার দায়িত্ব তোর। দাদাজানের এই ধমকে আবির চুপ হয়ে গেল আর নূপুর ওনার দিকে তাকিয়ে এক বিজয়ী হাসি দিল। নাস্তা শেষ করে ওনারা দুজনে আবার অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু আজ অফিসে নূপুরের জন্য এক মস্ত বড় ফাঁদ পেতে রেখেছিল রিফাত আর তানিয়া। ডিজাইনিং সেকশনে ঢুকতেই তানিয়া একদল জুনিয়র স্টাফদের নিয়ে নূপুরের টেবিলের সামনে এসে দাঁড়ালো। তানিয়া নূপুরের তৈরি করা নতুন প্রজেক্টের মেইন স্কেচবুকটা হাত দিয়ে ছিনিয়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। এই যে নূপুর ম্যাডাম, আজ দুপুরে আমাদের কোম্পানির সবচেয়ে বড় ইতালিয়ান ক্লায়েন্ট মিস্টার রসি আসছেন। ওনার সামনে আমাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা। আপনার এই ফালতু মধ্যবিত্ত ডিজাইন আইডিয়া যদি ওনার সামনে যায় তবে আমাদের কোম্পানি $1 মিলিয়ন ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি এক্ষুনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। একদম ঠিক নূপুর, তুমি এখনো সময় আছে, নিজে গুটিয়ে নাও। আবির চৌধুরীর বিছানায় জায়গা পেলেও এই কর্পোরেট টেবিলটা তোমার জন্য নয়। তানিয়ার ডিজাইন করা ক্যাটালগই আজ মিস্টার রশিদের সামনে প্রেজেন্ট করা হবে। নূপুর ফ্লোর থেকে নিজের স্কেচবুকটা তুলে নিয়ে সোজা দাঁড়িয়ে তানিয়ার মুখোমুখি হলো। মিস্টার রিফাত আর মিস তানিয়া, আপনাদের এই সস্তা চক্রান্ত আমার এই চঞ্চল বুদ্ধির সামনে 1 সেকেন্ডও টিকবে না। আমার ডিজাইন ভালো নাকি তানিয়ার নোংরা কপি করা ডিজাইন ভালো তা মিস্টার রসি নিজেই প্রমাণ করবেন।
আমার রাস্তা থেকে সরুন। দুপুর 2টো অফিসের মেইন কনফারেন্স রুমে এক জাঁকজমকপূর্ণ মিটিং এর আয়োজন করা হয়েছিল। টেবিলের প্রধান আসনে বসেছিলেন ইতালির বিখ্যাত ফ্যাশন চেইনের মালিক মিস্টার রশি। ওনার পাশে অত্যন্ত গম্ভীর মুখে বসেছিল আবির চৌধুরী। তানিয়া প্রথমে ওনার তৈরি করা ক্যাটালগ মিস্টার রশির সামনে প্রেজেন্ট করলো। মিস্টার রশি ক্যাটালগটা দেখে বেশ অসন্তুষ্ট মুখে মাথা নাড়লেন। মিস্টার আবির, আই এম সরি টু সে, বাট এই ডিজাইনে নতুন কোনো ক্রিয়েটিভিটি নেই। এগুলো সব পুরনো ইতালিয়ান কালেকশনের হুবহু কপি। আপনার কোম্পানির কাছ থেকে আমি এরকম ব্যাকডেটেড কাজ আশা করিনি। আই থিঙ্ক আমাদের এই ডিলটা ক্যান্সেল করতে হবে। মিস্টার রশির এই কথায় আবিরের মুখটা এক সেকেন্ডে কালো হয়ে গেল। তানিয়া আর রিফাত ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই কনফারেন্স রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো নূপুর। ওর হাতে ছিল ওর নিজের তৈরি করা এক অনন্য ল্যাপটপ প্রেজেন্টেশন আর কিছু এক্সক্লুসিভ হ্যান্ডমেড স্কেচ, যেখানে ও বাংলার ঐতিহ্যবাহী জামদানি আর খাদি কাপড়ের সাথে ওয়েস্টার্ন কাটিং এর এক চমৎকার ফিউশন তৈরি করছিল। এক্সকিউজ মি মিস্টার রসি, আমাদের কোম্পানির ফাইনাল কালেকশন দেখার আগে দয়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আই অ্যাম নূপুর চৌধুরী, ক্রিয়েটিভ হেড অফ দিস প্রজেক্ট। প্লিজ হ্যাভ আ লুক অ্যাট দিস। নূপুর অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ওর প্রতিভাবান বুদ্ধির পরিচয় দিয়ে মিস্টার রশির সামনে ওর ফিউশন ডিজাইনের থিমটা স্লাইডের মাধ্যমে তুলে ধরলো। ওনার চমৎকার ইংরেজি উচ্চারণ আর নিখুঁত ডিজাইনিং সেন্স দেখে মিস্টার রশি মন্ত্রমুগ্ধের মতো স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। আবিরও পাশে বসে নূপুরের এই আত্মবিশ্বাসী আর মায়াবী রূপ দেখে মনে মনে এক তীব্র গর্ব অনুভব করলো। ওর চোখ দুটো নূপুরের ওপর থেকে এক মুহূর্তের জন্যেও সরছিল না। মিস্টার রশি মিটিং শেষ হতেই সোফা থেকে দাঁড়িয়ে জোরে জোরে তালি বাজিয়ে উঠলেন। Oh my God, Mr. Abir, this is absolutely brilliant. This lady is a genius. এই ট্র্যাডিশনাল আর মডার্ন ফিকশনটাই আমি চাইছিলাম। আমি আজই আপনার কোম্পানির সাথে এই $50 মিলিয়ন প্রজেক্ট সাইন করছি। থ্যাংক ইউ সো মাচ মিসেস নূপুর। মিস্টার রশি নূপুরের সাথে হ্যান্ডশেক করে চুক্তির কাগজে সই করে দিলেন। আবিরের কোম্পানির রেপুটেশন এক ধাক্কায় ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ওপরে চলে গেল। মিটিং শেষ করে মিস্টার রশি চলে যাওয়ার পর কনফারেন্স রুমে শুধু আবির আর নূপুর বাকি রইল। রিফাত আর তানিয়া বাইরে দাঁড়িয়ে নিজেদের পরাজয়ের গ্লানিতে ফুঁসছিল। আবির নূপুরের খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে ওর চশমার আড়ালে চোখ দুটোতে এক গভীর প্রশংসার আলো। আই মাস্ট সে, নূপুর চৌধুরী, আপনি আজ আমার কোম্পানির সম্মান একেবারে বাঁচিয়ে দিলেন। $50 মিলিয়ন ডিল লক করা কোনো সাধারণ মেয়ের কাজ নয়। আপনি সত্যিই জিনিয়াস। নূপুর নিজের চুলগুলো একপাশে সরিয়ে আবিরের দিকে তাকিয়ে এক গর্বিত হাসি দিল। কি আবির সাহেব, আপনার ওই বড় লোকের অহংকার এখন কোথায় গেল? আমি বলেছিলাম না আমি আমার কাজ দিয়েই প্রমাণ করব। এখন বলুন, আপনার এই ক্রিয়েটিভ হেডকে আপনি কি রিওয়ার্ড দেবেন? আবির নূপুরের এই চঞ্চল আর বিজয়ী মুখের দিকে তাকিয়ে আর নিজের ভেতরের ভালো লাগাটাকে চেপে রাখতে পারল না। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে কনফারেন্স রুমের ভারী দরজাটা খট করে লক করে দিল এবং ভেতরের মেইন লাইটগুলো অফ করে দিয়ে শুধু প্রেজেন্টেশন স্ক্রিনের হালকা নীল আলোটা জেলে রাখলো। ঘরের ভেতর এক অন্যরকম রোম্যান্টিক আর মাদকতাময় পরিবেশ তৈরি হলো। নূপুর আবিরের এই কাণ্ড দেখে 2 পা পিছিয়ে গিয়ে বুকটা ধক ধক করতে লাগলো। এই কি আবির সাহেব, আপনি দরজা লক করলেন কেন? এটা অফিস, বাইরে সবাই আছে। আপনার মতিগতি কিন্তু আমার ভালো ঠেকছে না। আবির নূপুরকে এক ঝটকায় কোমর ধরে নিজের দিকে টেনে নিল। ওনার শক্ত বুকটা নূপুরের নরম বুকের ওপর চেপে বসলো। মতিগতি আমার অনেক আগে খারাপ হয়ে গেছে নূপুর বেবি। আপনি আজ মিস্টার রশির সামনে যেভাবে কথা বলছিলেন, ওনার চেয়ে বেশি আমার এই মনটা আপনার উপর একেবারে হেরে গেছে। আমি আর এই অ্যাগ্রিমেন্টের নাটকটা ধরে রাখতে পারছি না। নূপুর আবিরের শার্টের কলারটা 2 হাতে খামছে ধরে, ওর কণ্ঠস্বর তখন লজ্জায় আর কামনার তীব্রতায় কাঁপছিল। আবির ছাড়ো আমাকে, এটা অন্যায়। আমরা শুধু চুক্তির খাতিরে একসাথে আছি। তুমি আমার উপর এইভাবে অধিকার খাটাতে পারো না। আবির নূপুরের মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ওর ঠোঁটের উষ্ণ বাতাস নূপুরের ঠোঁটে লাগছিল। চুক্তি আজ এই মুহূর্ত থেকে শেষ নূপুর। আমি আপনাকে আমার এই জীবনের আসল রানী বানাতে চাই। আপনার এই মিষ্টি ঠোঁট দুটো
আজ আমার এই বিজয়ের পুরস্কার হিসেবে আমাকে দিতেই হবে। আবির আর কোনো কথা বলার সুযোগ দিল না। ও নিজের তৃষ্ণার্ত আর চওড়া ঠোঁট জোড়া নূপুরের কাঁপতে থাকা মিষ্টি ঠোঁটের ওপর চেপে ধরল। এবারের চুমুতে কোনো রাগ বা শর্ত ছিল না, ছিল শুধু দিন দিন জমে থাকা এক গভীর অন্ধ আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ। নূপুরও আর নিজেকে আটকে রাখতে পারল না। ও আবিরের গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর এই উষ্ণ চুম্বনের গভীরে নিজেকে সঁপে দিল। আবিরের হাত দুটো নূপুরের শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে ওর ফর্সা পিঠ আর কোমরের খাঁজে শক্ত করে বসে যাচ্ছিল, যেন ও নূপুরকে নিজের শরীরের সাথে একেবারে মিশিয়ে নিতে চায়। ওদের এই অনিচ্ছাকৃত কিন্তু তীব্র ভালোবাসার টান যেন প্রমাণ করে দিল যে ওরা একে অপরের জন্য একেবারে পারফেক্ট। $50 মিলিয়ন ডিল সফল হওয়ার পর চৌধুরী ম্যানশনে যেন এক উৎসবের আমেজ নেমে এসেছিল। কিন্তু সেই উৎসবের আড়ালে যে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন চলছিল তা নূপুর কিংবা আবির কারো ধারণাতেও ছিল না। রিফাত আর তানিয়া কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে যখন দেখলো আবির আর নূপুর দীর্ঘক্ষণ পর একসাথে কেবিন থেকে বের হলো এবং নূপুরের ঠোঁটের কোণে এক তৃপ্তির লালচে আভা, তখন ওদের বুঝতে বাকি রইল না যে ওদের হাতের পুতুল নূপুর এখন আবির চৌধুরীর মনের আসল রানী হয়ে গেছে। রিফাত রাগে নিজের হাতের ফাইলটা দেওয়ালে ছুঁড়ে মারল। তানিয়া, আমি এই অপমান সহ্য করতে পারছি না। যে নূপুর একদিন আমার পায়ের কাছে বসে কান্নাকাটি করতো, সে আজ আমারই বসের কোল ঘেঁষে আমাকে অফিস থেকে বের করে দেওয়ার থ্রেট দেয়। ওনার এত সাহস! শান্ত হও রিপাত, রাগ দিয়ে কর্পোরেট দুনিয়ায় জেতা যায় না, মাথা খাটাতে হয়। তুমি তো ওর এক্স হাজবেন্ড, ওর কত গোপন ছবি আর পেপারস তোমার কাছে আছে। আবির চৌধুরী কাল রাতে এই ডিলটা সাকসেসের জন্য এক বিশাল গ্র্যান্ড পার্টির আয়োজন করেছে। আমরা ঠিক সেই পার্টিতেই নূপুরের আসল রূপ সবার সামনে আনবো। তুমি ঠিকই বলছো তানিয়া। আবির চৌধুরী নিজেকে খুব বড় ধোয়া তুলসী পাতা ভাবছে, তাই না? ওনার দাদাজান যখন জানবে যে ওনার এই সতীসাধ্যী নাত বউ আসলে একটা বিক্রি হওয়া মেয়ে আর আমি ওনার আসল হাজবেন্ড, তখন ওই হার্ট অ্যাটাক হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। ওদিকে চৌধুরী বাড়িতে তখন এক অন্যরকম মিষ্টি সকালের সূচনা হয়েছে। নূপুর রান্নাঘরে দাঁড়িয়ে আবিরের জন্য ওর প্রিয় ব্ল্যাক কফি বানাচ্ছিল, আর ওর চঞ্চল মনটা বারবার কাল দুপুরের সেই কনফারেন্স রুমের অবাধ্য চুম্বনের স্মৃতিতে ফিরে যাচ্ছিল। ও নিজের ঠোঁট দুটো হাত দিয়ে ছুঁয়ে দেখলো, তখনও যেন সেখানে আবিরের ওম লেগে আছে। ঠিক তখনই আবির ট্রাউজার আর এক ধূসর রঙের ফতুয়া পরে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। ওর চোখে আজ সেই চিরচেনা চশমাটা ছিল না, যার কারণে ওর চোখের গভীরতা নূপুরকে আবার একটু কাঁপিয়ে দিল। কি নূপুর বিবি, আজ সকাল সকাল কফির মগে চিনি মেশানোর বদলে নিজের মনে মনে কোন রোমান্টিক দুনিয়ায় হারিয়ে গেছেন শুনি? কফিটা কি আজ পাওয়া যাবে নাকি কাল দুপুরের মতো আবার কোন স্পেশাল রিওয়ার্ডের অপেক্ষা করছেন? নূপুর চমকে ওঠে, কফির চামচটা হাত থেকে ফেলে দিতে দিতে বলে, ওই, আপনার কি সারাদিন শুধু ওই এক নোংরা কথা মাথায় ঘোরে আবির সাহেব? কাল যা হয়েছে ওটা আমি ভুলে যেতে চাই। আপনি নিজের কফি নিন আর এখান থেকে বিদায় হন। আবির ধীর পায়ে এগিয়ে এসে নূপুরকে কিচেন কাউন্টারের সাথে একবারে চেপে ধরলো। ওর দুহাত নূপুরের দুই পাশে রেখে ওনার বন্দি করলো। ভুলে যাওয়া এত সহজ নয় নূপুর। আমার এই বুকে আপনার নখের যে আঁচড়গুলো কাল রাতে বসেছে, ওগুলো আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে যে আপনি যতই মুখে কঠিন ভাব দেখান না কেন, আপনার এই চঞ্চল শরীর আর মন শুধু আমার এই ছোঁয়ার জন্যই অপেক্ষা করে। নূপুর আবিরের শক্ত বুকের ওপর নিজের দুই হাত রেখে ওকে সরানোর চেষ্টা করতে করতে ওর গলার আওয়াজটা এক অদ্ভুত আবেগে কেঁপে উঠল। আবির, ছাড়ো। দাদাজান যে কোনো সময়ে নিচে চলে আসতে পারেন। তুমি দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছ। আবির নূপুরের কানের কাছে নিজের ঠোঁটটা নিয়ে এসে ফিসফিস করে বলল, বেয়াদবি তো এখনো শুরুই করিনি বিবিজান। কাল রাতে আমাদের এই ডিল সাকসেসের জন্য এক বিশাল গ্র্যান্ড পার্টি রেখেছি। আমি চাই আমার বউ সেখানে এই শহরের সবচেয়ে সুন্দর রূপ নিয়ে হাজির হোক। একটা বিশেষ উপহার আপনার রুমে পাঠিয়ে দিয়েছি, ওটা পরেই পার্টিতে আসবেন।
পরদিন রাত 8টা। ঢাকার এক বিলাসবহুল 5 তারা হোটেলের গ্র্যান্ড বলরুমটি আলো ঝলমল করছিল। দেশের নামি দামি ব্যবসায়ী, মিডিয়ার সাংবাদিক আর চৌধুরী কোম্পানির সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। আবির একটা কালো স্যুট পরে পারফেক্ট কর্পোরেট কিং সেজে সবার সাথে কথা বলছিল, কিন্তু ওর চোখ দুটো বারবার বলরুমের মেইন এন্ট্রান্সের দিকে যাচ্ছিল। ওর মন আজ কোনো বিজনেস ডিল নয়, ওর নিজের বউয়ের আগমনের প্রতীক্ষায় ব্যাকুল ছিল। ঠিক তখনই বলরুমের সব আলো যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকলো নূপুর। পরনে ছিল আবিরের পাঠানো সেই বিশেষ উপহার, একটা গাঢ় মেরুন রঙের ভেলভেট ওয়েস্টার্ন গাউন। গাউনের অফ শোল্ডার কাটিং এর কারণে নূপুরের ফর্সা কাঁধ, মসৃণ পিঠ আর ওনার সুডৌল গলার খাঁজ পুরো হলের আলোয় হীরের মতো চকচক করছিল। চুলগুলো ওপরে একটা সুন্দর খোপা করা ছিল, যেখান থেকে 2-1টা লট ওর ফর্সা গালে এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। নূপুরকে আজ কোনো দেশের রাজকন্যা বললেও ভুল হবে না। হলরুমের সমস্ত পুরুষদের চোখ এক নিমেষে নূপুরের ওপরে সে স্থির হলো। আবির যখন দেখলো বাকি পুরুষেরা ওর বউয়ের এই উন্মুক্ত পিঠ আর রূপের দিকে হাওয়াতের মতো তাকিয়ে আছে, তখন ওর ভেতরে সেই পজেসিভ পুরুষটা 1 সেকেন্ডে জেগে উঠলো। ওর চোয়াল শক্ত হয়ে গেল। হাতের ওয়াইনের গ্লাসটা টেবিলের উপর ধপ করে রেখে হনহন করে নূপুরের দিকে এগিয়ে গেল। ও কোনো কথা না বলে নূপুরের হাতটা নিজের শক্ত মুঠোয় ধরে ওকে হলরুমের পেছনের ভিআইপি ট্রায়াল রুমের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। নূপুর আবিরের সাথে তাল মেলাতে গিয়ে প্রায় দৌড়াচ্ছিল, ফিসফিস করে রাগী গলায়, ওই আবির সাহেব, কি করছেন এটা? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আপনি আমাকে এইভাবে একলা রুমে টেনে নিয়ে যাচ্ছেন কেন? ছাড়ুন আমাকে। আবির কোনো উত্তর দিল না। ও ট্রায়াল রুমের ভেতরে নূপুরকে একরকম ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে নিজের হাত দিয়ে দরজার ভারী লকটা আটকে দিল। ঘরের ভেতর তখন হালকা সোনালি রঙের ড্রিম লাইট জ্বলছিল। আবির এক ঝটকায় নিজের কোটটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল এবং নূপুরকে দেওয়ালের সাথে এমনভাবে চেপে ধরল যে নূপুরের ভারী গাউনের ঘেরটা ওর পায়ের সাথে পেঁচিয়ে গেল। আবির নূপুরের 2 কাঁধ নিজের শক্ত হাত দিয়ে চেপে ধরে। ওর চোখ দুটো তখন রাগে আর তীব্র কামনায় জ্বলছিল। আপনাকে এই ড্রেসটা পরে আসতে কে বলেছিল নূপুর? আমি আপনাকে সুন্দর দেখাতে বলেছিলাম। তার মানে এই নয় যে এই শহরের বাকি পুরুষেরা আমার বউয়ের ওই উন্মুক্ত পিঠ আর কাঁধের দিকে অমন নোংরা নজরে তাকিয়ে থাকবে। আই জাস্ট কান্ট টলারেট দিস। নূপুর আবিরের এই তীব্র পজিটিভ রূপ দেখে ওর ভেতরের সেই চঞ্চল মনটা হঠাৎ এক অন্যরকম সুখানুভূতিতে মেতে উঠল। ও একটু বাঁকা হেসে ওর চোখের দিকে তাকালো। কেন আবির সাহেব, আপনার কি হিংসে হচ্ছে? বাকিরা তাকালে আপনার কি? আপনি তো আমাকে জাস্ট একটা এগ্রিমেন্টের মাধ্যমে বিয়ে করেছেন, তাই না? আমার উপর আপনার এত কিসের অধিকার? আর আপনি তো পড়তে বললেন, ভুলে গেছেন? আবির নূপুরের এই প্ররোচনামূলক কথায় ওর ভেতরের সমস্ত ধৈর্যের বাঁধ 1 সেকেন্ডে ভেঙে গেল। ওর হাত দুটো নূপুরের কোমর জড়িয়ে ধরে ওকে দেওয়াল থেকে এক ঝটকায় নিজের শরীরের সাথে একেবারে পিষে ফেলল। বলেছি বলেই পড়বেন। পড়ার পর নিজেকে আয়নায় দেখেননি, আর অধিকার কি তা আজ আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নূপুর বিবি, এই শরীর, এই মন, এই রূপের প্রতিটি কণা শুধু এই আবির চৌধুরীর জাজিরা। এখানে অন্য কারো নজর পড়ার আগে আমি একে নিজের করে নেব। আবির আর এক মুহূর্তও নষ্ট করলো না। ওর তৃষ্ণার্ত আর চওড়া ঠোঁটজোড়া নূপুরের অফ শোল্ডার গাউনের ওপর দিয়ে ওর ফর্সা কাঁধে আর গলায় এক তীব্র কামড়ে বসিয়ে দিল। নূপুর এই হঠাৎ আক্রমণে নিজের চোখ দুটো বন্ধ করে এক তীব্র চিৎকার দিতে গেল, কিন্তু আবির ওর অন্য হাত দিয়ে নূপুরের মুখটা শক্ত করে চেপে ধরল। আবিরের ঠোঁটের উষ্ণতা আর ওর দাঁতের আলতো কামড় নূপুরের গলায় নরম চামড়ায় এক তীব্র বিদ্যুতের তরঙ্গ তৈরি করলো। নূপুর তীব্র এক সুখানুভূতিতে অবশ হয়ে যেতে লাগলো। ওর হাত দুটো আপনা আপনি আবিরের শার্টের ভেতরের পিঠের চামড়া নখ দিয়ে শক্ত করে আঁকড়ে ধরলো। আবির নূপুরের মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে ওর ঠোঁট দুটোকে নিজের মুখের ভেতর টেনে নিল। এবারের চুম্বন কাল দুপুরের চেয়েও 1000 গুণ বেশি তীব্র, দীর্ঘ আর ব্যাকুল ছিল। আবির নূপুরের নিচের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরে ওটার ভেতরের সমস্ত মধু চুষে নিতে লাগলো, যেন ওর এই চঞ্চল বউটাকে একেবারে নিজের আত্মার সাথে মিশিয়ে নেবে। নূপুরও ওর এই অবাধ্য ভালোবাসার বন্যায় নিজের সমস্ত জেদ আর অহংকার ভাসিয়ে দিল।
ও আবিরের চুলে নিজের আঙ্গুলগুলো গলিয়ে দিয়ে ওনাকে আরো গভীরে টেনে নিল। ট্রায়াল রুমের সেই মায়াবী আলোয় দুই শরীরের উত্তাপ যেন বাড়তে লাগলো। আবিরের হাত দুটি নুপুরের গাউনের পেছনের চেইনটা আলতো করে নিচে নামিয়ে দিল, যার ফলে নুপুরের ফর্সা আর মসৃণ পিঠটা আবিরের হাতের তালুর নিচে সরাসরি চলে এলো। আবিরের গরম হাতের ছোঁয়া নুপুরের পিঠে লাগতেই ওর পুরো শরীর এক তীব্র কাঁপনে কেঁপে উঠল। ওরা দুজনেই ভুলে গিয়েছিল যে বাইরে এক বিশাল পার্টি চলছে, ভুলে গিয়েছিল ওদের মাঝখানে সেই অতীতের কালো ইতিহাস। ওদের এই নিবিড় আর দীর্ঘ রোম্যান্স যেন এক অনন্তকালের বাসর ঘরে পরিণত হয়েছিল, যেখানে কেবল ওদের দ্রুত চলতে থাকা নিঃশ্বাসের শব্দ আর ঠোঁটের মিলনের শব্দ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। দীর্ঘ আধা ঘন্টা পর ধরে চলা সেই নিষিদ্ধ আর অবাধ্য রোম্যান্সের পর যখন ওদের দুজনেরই একটু হুঁশ এলো, তখন নুপুর আবিরের বুকে মাথা রেখে শান্ত হয়ে হাঁপাচ্ছিল। ওর ঠোঁট দুটো তখনও আবিরের চুম্বনের কারণে লাল হয়ে ফুলেছিল। আবির পরম মায়ায় নুপুরের গাউনের চেইনটা আবার ওপরে তুলে দিয়ে ওর কপালে এক মিষ্টি চুমু খেলো। ওরা যখন নিজেদের একটু ঠিকঠাক করে ট্রায়াল রুমের দরজা খুলে বলরুমের দিকে পা বাড়ালো, ঠিক তখনই বলরুমের মেইন স্টেজে এক এলাহি কাণ্ড ঘটে গেল। বলরুমের বিশাল প্রজেক্টের স্ক্রিনে হঠাৎ করেই কিছু ছবি আর পেপারস ভেসে উঠল। সেখানে নুপুর আর রিফাতের পুরনো বিয়ের ছবি, ওদের কাবিননামা আর একপাশে আবিরের সাথে নুপুরের করা সেই 3 বছরের এগ্রিমেন্ট পেপারের কপি বড় বড় অক্ষরে মিডিয়ার সামনে স্ক্রিনশট আকারে দেখানো হচ্ছিল। পুরো হলরুমে এক মুহূর্তের মধ্যে এক বিশাল শোরগোল শুরু হয়ে গেল। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে স্টেজের দিকে ছুটে গেল। স্টেজের মাঝখানে দাঁড়িয়ে ছিল রিফাত আর তানিয়া, ওদের হাতে ছিল মাইক। রিফাত মাইকে গলার আওয়াজ ফুলিয়ে পুরো হলের দিকে তাকিয়ে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যাকে আর চৌধুরী গ্রুপের ক্রিয়েটিভ হেড আর আবির চৌধুরীর নতুন বউ ভেবে সম্মান করছেন, ওনার আসল রূপটা দেখুন। এই নূপুর আসলে আমার বিবাহিতা স্ত্রী। ও টাকার জন্য, এই 10 লাখ টাকার চুক্তির জন্য আমাকে ডিভোর্স দিয়ে আবির চৌধুরী বিছানায় এসে উঠেছে। ও একটা লোভী আর চরিত্রহীন মেয়ে। একদম ঠিক। আবির চৌধুরী ওনার টাকার গরমে একটা বিবাহিত মেয়েকে কিনে এনে ওনার দাদাজানের সামনে সতী সেজে নাটক করাচ্ছেন। এই চৌধুরী কোম্পানির আসল ইজ্জত আজ ধুলোয় মিশে গেছে। ঠিক তখনই হলরুমের ভিড়ের মাঝখান থেকে হুইল চেয়ারে করে দাদাজান সামনে এগিয়ে এলেন। ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনাকে এখানে নিয়ে এসেছিল। স্ক্রিনের ওই ছবি আর রিফাতের এই নোংরা কথাগুলো শুনে দাদাজানের ফর্সা মুখটা এক সেকেন্ডে নীল হয়ে গেল। ওনার বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভূত হতে লাগলো। ওনার হাত পা কাঁপতে শুরু করলো। ও দাদাজান নিজের বুকের ওপর হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে হুইল চেয়ার থেকে মেঝেতে পড়ে যেতে লাগলেন। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে আবিরের সামনে দৌড়ে এলো। মিস্টার আবির, এই রিফাত সাহেব যা বলেছেন তা কি সত্যি? আপনি কি আসলেই একটা এগ্রিমেন্ট ম্যারেজ করছেন? আপনার দাদাজান তো অসুস্থ হয়ে পড়েছেন, আপনার কি এই বিষয়ে কিছু বলার আছে? নূপুর স্টেজের এই দৃশ্য আর দাদাজানের এই অবস্থা দেখে ওর পুরো পৃথিবী যেন এক সেকেন্ডে ওলটপালট হয়ে গেল। ওর চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। ও রিফাতের এই চরম নোংরামি সহ্য করতে না পেরে মেঝেতে বসে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই আবির ওকে এক হাত দিয়ে শক্ত করে ধরে নিজের আড়ালে নিয়ে আসলেন। আবিরের চোখ দুটো তখন রাগে আর হিংস্রতায় একেবারে নরকের আগুনের মতো জ্বলছিল। ওর ভেতরের সেই শান্ত ডন এক সেকেন্ডে এক ভয়ঙ্কর জল্লাদের রূপ নিল। ও ওর পকেট থেকে ফোন বের করে ওর পার্সোনাল সিকিউরিটি ফোর্সকে ভেতরে আসার নির্দেশ দিল। এক সেকেন্ডের মধ্যে একদল সশস্ত্র সিকিউরিটি গার্ড পুরো বলরুমটা ঘিরে ফেলল। আবির ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। ওর প্রতিটি পদক্ষেপের সামনে মিডিয়ার সাংবাদিকরা ভয়ে 2 পা পিছিয়ে যাচ্ছিল। ওই স্টেজে উঠেই এক ঝটকায় রিফাতের কলারটা নিজের 2 হাতে এমনভাবে চেপে ধরলো যে রিফাতের দম আটকে যাওয়ার উপক্রম হলো। আবির রিফাতকে এক কড়া থাপ্পড় মেরে স্টেজ থেকে নিচে ফেলে দিল। ওর কণ্ঠস্বর তখন পুরো হলের স্পিকারে বজ্রপাতের মতো শোনালো। মিস্টার রিফাত, আপনার এত বড় সাহস যে আপনি আমার চৌধুরী ম্যানশনের ইজ্জত আর আমার বউ নূপুর চৌধুরীর দিকে এভাবে কাদা ছেটান? এই শোনো সবাই, মিডিয়ার ক্যামেরাগুলো ভালো করে অন করো। আবির নিজের পকেট থেকে একটা আসল ফাইল বের করে প্রজেক্টরের দিকে ছুঁড়ে মারলো।
স্ক্রিনে এবার এক নতুন ভিডিও আর ব্যাংকের ট্রানজাকশন পেপার ভেসে উঠল। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল যে রিফাত কিভাবে বাজারে 25 লাখ টাকা ঋণ করে নিজের প্রাণ বাঁচাতে নূপুরকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল এবং আবিরের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছিল। ভিডিওতে রিফাতকে নিজের মুখে স্বীকার করতে দেখা গেল যে সে নিজের স্বার্থের জন্য নূপুরকে বাধ্য করেছে। আবির তানিয়া আর রিফাতের দিকে তাকিয়ে ওনার চোয়াল শক্ত হয়ে উঠল। নূপুর আমার দাদাজানের নিজের পছন্দে এবং আইনিভাবে আমার একমাত্র বৈধ স্ত্রী। এই রিফাত একটা আস্ত কাপুরুষ যে নিজের ঋণের জন্য নিজের বউয়ের জীবন ধ্বংস করতে চেয়েছিল। আর তানিয়া যে আমার কোম্পানির ডিজাইন চুরি করে ইতালির মার্কেটে বিক্রি করতে চেয়েছিল, ওনার পুরো ফাইল আজ আমি পুলিশের হাতে তুলে দিচ্ছি। ইন্সপেক্টর, অ্যারেস্ট দেম রাইট নাও। বলরুমের পেছনের দরজা দিয়ে পুলিশ এসে রিফাত আর তানিয়াকে হাতকড়া পরিয়ে একরকম ঘাড় ধাক্কা দিয়ে টেনে নিয়ে গেল। ওরা দুজনেই তখন ভয়ে আর অপমানে চিৎকার করছিল, কিন্তু ওদের বাঁচানোর মতো আর কেউ ছিল না। আবির স্টেজ থেকে নেমে দ্রুত নূপুরের কাছে ছুটে গেল এবং ওকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। আবির নূপুরের কপালে নিজের ঠোঁটটা চেপে ধরে। ওর কণ্ঠস্বর তখন মারাত্মক নরম আর মায়াবী। শান্ত হন নূপুর, আপনার এই আবির চৌধুরী বেঁচে থাকতে এই দুনিয়ার কারো সাধ্য নেই যে আপনার দিকে চোখ তুলে তাকায়। দাদাজানকে জলদি হাসপাতালে নিতে হবে, আপনি ওনার সাথে গাড়িতে উঠুন। নূপুর আবিরের বুকে মুখ লুকিয়ে ওর চোখ দিয়ে তখন কৃতজ্ঞতার আর ভালোবাসার জল ঝরছিল। আবির, তুমি আজ যদি না থাকতে তবে আমি মরে যেতাম। আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আবির নূপুরকে আর দাদাজানকে ওর পার্সোনাল গাড়িতে তুলে নিয়ে হসপিটালের দিকে রওনা করিয়ে দিল। ওর বউ নূপুরের সম্মান ও আজ যেভাবে নিজের পুরো ক্ষমতা দিয়ে বাঁচালো তা দেখে চৌধুরী কোম্পানির প্রতিটি স্টাফ ওর সামনে মাথা নত করলো। ওদের এই এগ্রিমেন্ট ম্যারেজের আড়ালে যে এক তীব্র ভয়ঙ্কর আর চিরন্তন ভালোবাসার অধ্যায় শুরু হতে চলেছে তা আজ পুরো ঢাকা শহরের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেল। অ্যাপোলো হাসপাতালের স্পেশাল কেবিনের বাইরের করিডোরটা তখন একদম নিস্তব্ধ। আইসিইউ এর দরজার উপর থাকা লাল বাতিটা এক অদ্ভুত বিপদের সংকেত দিয়ে জ্বলছিল। দাদাজানকে ভেতর নিয়ে যাওয়ার পর থেকে নূপুর করিডোরের ওই স্টিলের চেয়ারটার ওপর গুটিসুটি মেরে বসে আছে। ওর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে গড়িয়ে ওর গাঢ় মেরুন রঙের গাউনটার ওপর পড়ছিল। পার্টির সেই চমকালো আলো আর সুভাষ এখন ওর কাছে এক মস্ত বড় অভিশাপ মনে হচ্ছে। ওর চঞ্চল মনটা আজ একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। ঠিক তখনই আবির ডাক্তারদের সাথে কথা বলে ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়ালো। ওর পরনে তখনও সেই কালো স্যুট, তবে টাইটা কিছুটা আলগা করা। আবির নূপুরের সামনে এক হাঁটু গেড়ে বসে ওর কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নূপুর, এভাবে ভেঙে পড়লে চলবে না। ডক্টর বলেছেন দাদাজানের কন্ডিশন এখন আগের চেয়ে অনেক স্টেবল। ওনার ওই ইনজেকশনটা কাজ করা শুরু করেছে। প্লিজ চোখটা মুছুন। নূপুর আবিরের চোখের দিকে তাকিয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না। ও এক ঝটকায় আবিরের চওড়া বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আবির, আমার জন্য দাদাজানের আজ এই অবস্থা। রিফাত যদি অমন নোংরা ছবি আর পেপারগুলো সবার সামনে না আনতো তবে দাদাজান অমন করে জ্ঞান হারাতেন না। আমি এই চৌধুরী বাড়ির জন্য এক মস্ত বড় অপয়া আবির সাহেব। আবির নূপুরকে নিজের বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে। ওর পিঠে আলতো করে হাত বুলাতে বুলাতে ওর কণ্ঠস্বর মারাত্মক নরম হয়ে এলো। এই একদম ফালতু কথা বলবেন না নূপুর, আপনি কোনো অপয়া নন। আপনি আমার দাদাজানের জীবনের সবচেয়ে বড় খুশি। রিফাতের মতো একটা পোকা আমার ইজ্জতে কামড় দিতে চেয়েছিল, ওকে আমি ওর সঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছি। এখন শুধু আপনি আর আমি। আবির নিজের গা থেকে দামি স্যুট ব্লেজারটা খুলে নূপুরের উন্মুক্ত কাঁধ আর পিঠের ওপর জড়িয়ে দিল। হাসপাতালের এসির ঠান্ডায় নূপুরের শরীরটা কাঁপছিল, কিন্তু আবিরের ওই ব্লেজারের পুরুষালী ওম আর ওই বুকের ওলটপালট ধকধকানি নূপুরকে এক পরম শান্তি দিল। নূপুর আর নিজেকে ভেতরের সেই কঠিন ঝগড়াটি রূপটা ধরে রাখতে পারল না। ও আবিরের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে ওর বুকের ভেতর নিজের অস্তিত্ব বিলীন করে দিতে চাইল। আবির নূপুরের থুতনিটা আলতো করে উছিয়ে ধরে ওর চোখের কোণের জল নিজের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিল। ঘরের ভেতরের এই নির্জন আলো ছায়ায় ওদের দুজনের চোখ এক হয়ে গেল। আবির আর নিজের ভেতরের সেই তীব্র
ভালো লাগাটাকে আটকে রাখতে পারল না। ও ধীর পায়ে নূপুরকে নিয়ে করিডোরের একদম শেষ মাথায় থাকা একটা প্রাইভেট ওয়েটিং রুমে ঢুকলো এবং দরজাটা আলতো করে চেপে দিল। রুমের ভেতর এক মায়াবী আবছা নীল আলো জ্বলছিল। আবির নূপুরকে দেওয়ালের সাথে আলতো করে ঠেকিয়ে ওনার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এলো। আজ পার্টির ওই ট্রায়াল রুমে আমাদের যে গল্পটা অধরা রয়ে গিয়েছিল নূপুর, এই হাসপাতালের রাতটা হয়তো ওটারই এক নতুন শুরু। আমি আপনাকে এভাবে কাঁদতে দেখতে পারি না। আপনার এই চঞ্চল ঠোঁট দুটো যখন কাঁপে, তখন আমার এই বুকের ভেতর এক তীব্র ঝড় ওঠে। নূপুর আবিরের চোখের নেশা দেখে নিজের ঠোঁট কামড়ে ধরলো। ওনার বুকটা তখন দ্রুত ওঠানামা করছিল। আবির, এটা হাসপাতাল। দাদাজান ওপাশে শুয়ে আছেন। আমাদের এইভাবে এত কাছাকাছি আসা কি ঠিক হচ্ছে? তুমি বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ। আবির নূপুরের কোমরে নিজের দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ওনাকে নিজের শরীরের সাথে একেবারে পিষে ফেললো। দাদাজানের জন্যই তো আজ আমি আমার জীবনের আসল সত্যিটা খুঁজে পেয়েছি নূপুর। এই ঠোঁট, এই শরীর আর এই চঞ্চল মন আজ থেকে আর কোনো অ্যাগ্রিমেন্টের খাঁচায় বন্দি নয়। ওটা আজ এই মুহূর্ত থেকে চিরতরে আমার। আবির আর কোনো কথা বলার সুযোগ দিল না। ওর তৃষ্ণার্ত আর চওড়া ঠোঁটজোড়া নূপুরের কাঁপতে থাকা লাল ঠোঁটের ওপর এক গভীর আর মাদকতাময় কামড়ে বসে গেল। নূপুর এক সেকেন্ডের জন্য শিউরে উঠলেও ওর দুই হাত আপনা আপনি আবিরের গলার পিছনে গিয়ে শক্ত করে লক হয়ে গেল। এবারের চুম্বনে কোনো ভয় ছিল না, ছিল না কোনো অতীতের গ্লানি, ছিল শুধু এক দীর্ঘ চক্রান্তের পর দুই হৃদয়ের এক হয়ে যাওয়ার পরম আকুলতা। আবির নূপুরের নিচের ঠোঁটটা নিজের মুখের ভেতর টেনে নিয়ে এমনভাবে চুষতে লাগলো যেন ও ওর এই চঞ্চল বউটার সমস্ত কষ্ট আর চোখের জল এক নিমেষে শুষে নেবে। নূপুরের গাউনের ওপর দিয়ে আবিরের হাত দুটি ওর ফর্সা কোমর আর পিঠের ওপর তীব্রভাবে মেখে যাচ্ছিল। আবিরের হাতের প্রতিটি ছোঁয়া নূপুরের শরীরে এক অদ্ভুত কামনার আগুন জ্বালিয়ে দিচ্ছিল, যার ফলে ওর পায়ের আঙ্গুলগুলো কাপড়ের ভেতর কুঁকড়ে যাচ্ছিল। ওয়েটিং রুমের সেই আবছা নীলালয় ওদের এই নিবিড় আর দীর্ঘ রোম্যান্স এক অনন্তকালের প্রেমের মহাকাব্যে পরিণত হলো। আবির নূপুরের ঠোঁট থেকে নিজের মুখটা সামান্য সরিয়ে ওর ফর্সা গাল, নাক আর চোখের পাতায় নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিতে লাগলো। নূপুর তীব্র এক সুখানুভূতিতে চোখ বন্ধ করে আবিরের বুকে নিজের মুখটা আরো গভীরভাবে লুকিয়ে ফেললো। ওরা দুজনেই বুঝতে পারলো যে ওদের মাঝখানের এই অদৃশ্য দেওয়ালটা আজ রাতের মতো চিরতরে ধুলোয় মিশে গেছে। পরদিন সকাল 8টা। আইসিইউতে দাদাজানকে ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। ওনার জ্ঞান তখন পুরোপুরি ফিরে এসেছে এবং ওনার মুখে সেই চেনা মায়াবী হাসিটা আবার ফুটে উঠেছে। নূপুর সকাল সকাল ফ্রেশ হয়ে একটা সাধারণ সুতির শাড়ি পরে দাদাজানের পাশে বসে ওনার হাতটা মাসাজ করে দিচ্ছিল। আবির এক কোণে দাঁড়িয়ে ওনাদের এই সুন্দর দৃশ্য দেখে মনে মনে এক পরম তৃপ্তি অনুভব করছিল। দাদাজান আবির আর নূপুরের হাত দুটো একসাথে নিজের কাঁপা কাঁপা হাতের মুঠোয় নিয়ে গম্ভীর কিন্তু মায়াবী গলায়, আবির, মা নূপুর, তোরা কি ভেবেছিস তোদের ওই 3 বছরের এগ্রিমেন্টের কাগজটার কথা আমি জানি না? আমি প্রথম দিন থেকে সব জানতাম, কিন্তু আমি চেয়েছিলাম আমার এই খিটখিটে নাতিটা যেন নিজের জীবনের আসল ভালোবাসাটাকে চিনতে পারে। নূপুর চমকে ওঠে দাদাজানের দিকে তাকিয়ে। দাদাজান, আপনি সব জানতেন, তাহলে আপনি আমাদের উপর রাগ করেননি? রাগ কেন করব মা? তুই আসার পর থেকে আমার আবিরটা যে আজ আস্ত একটা মানুষ হয়েছে। ওনার এই হাসি মুখটাই আমার জীবনের সবচেয়ে বড় ওষুধ। তবে আজ আমি তোদের সামনে এক নতুন শর্ত রাখবো। তোরা আজই ওই এগ্রিমেন্টের পেপারটা আমার সামনে ছিঁড়ে ফেলবি এবং আগামী 1 মাসের মধ্যে আমাকে এই চৌধুরী বাড়ি এক নতুন ওয়ারিসের সুখবর দিবি। এটাই আমার শেষ ইচ্ছা। তাহলে আপনার এই অবস্থা? ওই এগ্রিমেন্টের জন্য না, আমার নূপুরের সম্মানহানির জন্য। দাদাজানের এই নতুন আর সরাসরি শর্তে নূপুরের ফর্সা মুখটা এক সেকেন্ডে লজ্জায় লাল হয়ে টমেটোর মতো হয়ে গেল। আর দাদাজান তাকে এত ভালোবাসে সে ভাবতেই পারছে না। সে আবিরের দিকে আর চোখে তাকালো এবং দেখলো আবির ওর দিকে তাকিয়ে এক মারাত্মক বাঁকা আর রোমান্টিক হাসি হাসছে। নূপুর লজ্জায় দাদাজানের বুক ঘেঁষে মুখ লুকিয়ে ফেললো। আবির দাদাজানের হাতটা চেপে ধরে মুচকি হেসে, দাদাজান, আপনার এই শর্ত পূরণ করতে আমার 1 সেকেন্ডও লাগবে না।
আপনি শুধু দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, বাকি দায়িত্ব আপনার এই নাতি একাই সামলে নেবে। ওনার এই চিল্লাইবার ক্ষমতা আমি ঘরের ভেতরই লক করে দেব। নূপুর আবিরের পায়ে নিজের পা দিয়ে একটা বড় লাথি মেরে ফিসফিস করে। ওই মুখ সামলে কথা বলুন আবির সাহেব, দাদাজানের সামনে এসব কি বলছেন? আজ তো একটা বেয়াদব আপনি। কেবিনের ভেতর যখন ওদের এই মিষ্টি ঝগড়া আর হাসির রোল উঠছিল, ঠিক তখনই ঢাকার এক অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের আস্তানায় এক ভয়ঙ্কর চক্রান্তের জাল বোনা হচ্ছিল। জেলখানার এক ভিজিটিং রুমে বসেছিল রিফাত, আর ওর সামনে সোফায় বসে চুরুট ফুঁকছিল ওর আপন মামা, আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত মাফিয়া ডন আকবর খা। রিফাত মামার পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, মামা, তুমি আমাকে এই জেল থেকে বাঁচাও। ওই আবির চৌধুরী আর নূপুর আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমাকে সবার সামনে অপমান করে পুলিশে দিয়েছে। তুমি ওই আবির চৌধুরীর পুরো রাজত্ব ধুলোয় মিশিয়ে দাও মামা। আকবর খা চুরুটের ধোঁয়া বাতাসে উড়িয়ে ওনার হিংস্র চোখ দুটো শুরু করে বলে, শান্ত হওয়া রিফাত। আকবর খাঁর ফাগনের গায়ে হাত দেওয়ার সাহসী ঢাকা শহরের কারণে ওই আবির চৌধুরী নিজেকে খুব বড় বিজনেসম্যান ভাবেন, তাই না? ওর ওই অহংকার আমি 1 সেকেন্ডে ভেঙে দেব। ওর ওই রূপসী বউ নূপুর চৌধুরী, ওকে আমি নিজেই আমার এই আস্তানায় তুলে নিয়ে আসব। দেখি আবির চৌধুরী ওর বউকে কিভাবে বাঁচায়। আন্ডারওয়ার্ল্ডের এই নতুন আর ভয়ঙ্কর চক্রান্তের খবর চৌধুরী ম্যানশনের কারোর জানা ছিল না। দাদাজানকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে চৌধুরী ম্যানশনে ফিরিয়ে আনার পর পুরো বাড়ির পরিবেশটাই যেন বদলে গেল। দাদাজানের নতুন শর্ত, আগামী 1 মাসের মধ্যে নতুন ওয়ারিশের সুখবর দেওয়া। নূপুরের মাথায় যেন এক মস্ত বড় হাতুড়ির মতো চোট করছিল। ও রুমে ঢুকে খাটের অপর পাশে নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে ভাবছিল, এই লোকটা দাদাজানের সামনে কিরকম নির্লজ্জের মতো হ্যাঁ বলে দিল। ঠিক তখনই আবির শার্টের বোতামগুলো খুলতে খুলতে রুমে ঢুকলো। ওনার চোখে চশমাটা ছিল না, আর ঠোঁটে ছিল সেই চিরচেনা গম্ভীর অথচ বাঁকা হাসির রেখা। আবির দরজাটা লক করে দিয়ে নূপুরের দিকে 1 পা এগিয়ে এসে বলে, কি নূপুর, দাদাজানের শর্তটার কথা ভেবে কি এখন থেকেই নার্ভাস হতে শুরু করেছেন? নাকি মনে মনে ভাবছেন আপনার এই জুনিয়র বরটা দাদাজানের ইচ্ছা পূরণ করতে কতটুকু সময় নেবে? নূপুর ঝটকা দিয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে ওর চঞ্চল চোখ দুটোর আগে বড় বড় করে, মুখ সামলে কথা বলুন আবির সাহেব, আপনি দাদাজানের সামনে অমন অসভ্যের মতো হ্যাঁ মেলালেন কেন? 1 মাসের মধ্যে ওয়ারিশ? আপনি কি মনে করেন আমি কোনো রোবট? আপনি ওই এগ্রিমেন্ট ম্যারেজের আড়ালে আপনি আমার উপর জোর খাটানোর চেষ্টা করবেন না। আবির নূপুরের খুব কাছাকাছি এসে ওর কোমরের শাড়ির ভাঁজটা নিজের 1 হাত দিয়ে শক্ত করে টেনে ধরলো। ওর চওড়া বুকটা নূপুরের স্তঞ্জগলের ওপর চেপে বসলো। জোর খাটানোর কোনো প্রয়োজন আমার নেই নূপুর। কাল রাতের হাসপাতালের ওয়েটিং রুমে কে কাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল তা কি আপনার এই চঞ্চল মাথায় আর মনে নেই? আপনার এই শরীরটা যতবার আমার ছোঁয়া পায় ততবারই ও নিজের সব বাধা ভুলে আমার কাছে আত্মসমর্পণ করে। নূপুর আবিরের চোখের ওই তীব্র পুরুষালী চাহনি দেখে নিজের ঠোঁট কামড়ে ধরলো। ওর ফর্সা গাল দুটো লজ্জায় আর কামনার উত্তাপে লাল হয়ে উঠল। আবির ছাড়ো বলছি, তুমি দিন দিন বড্ড বেশি অবাধ্য হয়ে যাচ্ছ। দাদাজান নিচে আছেন, ওনার ঘরে কি কেউ যেতে পারে? আমার ভয় করছে। আবির নূপুরের কানের লতির কাছে নিজের মুখটা নিয়ে এসে ওর উষ্ণ নিঃশ্বাস নূপুরের কানের চামড়ায় এক অদ্ভুত কামনার কাঁপন তৈরি করলো। ভয় পাওয়ার কিছু নেই বিবিজান, আজ রাতে আমাদের এই বিছানায় কোনো এগ্রিমেন্টের দেয়াল থাকবে না। দাদাজান ওনার ঘরে ঘুমাচ্ছেন, আর আমাদের এই ঘরের ভেতর আজ শুধু আমাদের এই অবাধ্য ভালোবাসার রাজত্ব চলবে। আবির আর কোনো কথা না বলে নূপুরকে এক ঝটকায় নিজের কোলের ওপর তুলে নিল এবং ওকে বিছানার নরম গদির ওপর শুইয়ে দিল। নূপুরের সুতির শাড়ির আঁচলটা আপনা আপনি ওর ফর্সা শরীর থেকে খসে মেঝেতে পড়ে গেল। আবির নূপুরের ওপর নিজের পুরো শরীরটা সঁপে দিয়ে ওর কাঁপতে থাকা ঠোঁটজোড়ার উপর নিজের ঠোঁটের গভীর আর মাদকতাময় শিলমুখো রেখে দিল। এবারে চুম্বনে কোনো শর্ত ছিল না, ছিল না কোনো অতীতের ভয়, ছিল শুধু দাদাজানের সেই শর্ত পূরণের এক তীব্র দীর্ঘ আর আদিম ব্যাকুলতা। নূপুরও ওর এই ভালোবাসার ঝড়ে নিজের সমস্ত রাগ ভুলে আবিরের পিঠটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের নীল আলোয় ওদের এই নিউ ম্যারেড লাইফের প্রথম রাতটা এক তীব্র রোম্যান্সের মহাকাব্যে রূপ নিতে শুরু করলো।
পরের দিন সকাল 10টা। আবির ও নূপুর দুজনেই অফিসে এসে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। গত রাতে সেই মধুর স্মৃতির কারণে নূপুরের মুখে আজ এক অদ্ভুত মায়াবী লাবণ্য ফুটে উঠেছিল, যা দেখে অফিসের বাকি স্টাফরা মনে মনে হাসছিল, কেউ কেউ মজা করছিল। কিন্তু ওদিকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ডন আকবর খা ওনার ভাগ্নের ইফাতের প্রতিশোধ নেওয়ার জন্যে ওনার প্রথম চালটা চালতে শুরু করে দিল। ওনার কিছু লোক অলরেডি সাধারণ ড্রেস পরে চৌধুরী কোম্পানির মেইন গেটের বাইরে পজিশন নিয়েছিল। আকবর খা ওনার ডান হাত কালুকে ফোন করে ওনার কর্কশ গলায় আদেশ দিলেন, কালু, ওই আবির চৌধুরীকে আজ এমন একটা চোট দে যান ওর নিজের বউকে বাঁচানোর কথা ভাবার আগেও 10 বার কাঁদে। আজ দুপুরে যখন ওই নূপুর চৌধুরী লাঞ্চের পর অফিসের পেছনের পার্কিং লটে ওর গাড়ির দিকে যাবে, ঠিক তখনই ওকে তুলে নিয়ে আসবি, কোনো ভুল যেন না হয়। আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই, আমাদের লোক অলরেডি পার্কিং লটে রেডি আছে। ওই বড় লোকের বউ আজ আমাদের আস্তানে এসে আমাদের রিফাত ভাইয়ের পায়ের নিচে বসে কাঁদবে। দুপুরের দিকে নূপুরের নতুন প্রজেক্টের কিছু জরুরি ফাইল নেওয়ার জন্য নিজের কেবিন থেকে বের হয়ে পেছনের ভিআইপি পার্কিং লটের দিকে যাচ্ছিলেন। চারিদিকটা তখন বেশ নিস্তব্ধ ছিল, কারণ অফিসের বেশিরভাগ স্টাফরাই লাঞ্চ করতে বাইরে গিয়েছিল। নূপুরের গাড়ির লকটা খুলতে যাবেন, ঠিক তখনই 4-5 জন কালো মুখোশধারী লোক ওকে চারদিক থেকে ঘিরে ফেললো। ওরা নূপুরের মুখে একটা ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে ধরার চেষ্টা করলো। নূপুর চমকে উঠে ওর চঞ্চল বুদ্ধি দিয়ে 1 সেকেন্ডে পরিস্থিতিটা বুঝে নিল এবং নিজের হাতের ভারী ফাইলটা দিয়ে প্রথম লোকটার মুখে কড়া এক চোট মারল। ওই তোরা কারা? আমার গায়ে হাত দেওয়ার সাহস তোদের কে দিল? সিকিউরিটি, বাঁচান আমাকে। কালো নূপুরের হাতটা এক ঝটকায় মুচড়ে ধরে, ওর মুখটা চেপে ধরে কুৎসিত হেসে বলে, অনেক চিল্লাইছিস ছুরি, আজকে তোর ওই বড়লোক স্বামী আবির চৌধুরী তোকে বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। চল আমাদের সাথে। নূপুর নিজের পুরো শক্তি দিয়ে ওদের সাথে লড়াই করার চেষ্টা করছিলেন, কিন্তু 4 জন জোয়ান পুরুষের শক্তির সামনে ওর চঞ্চল শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। ক্লোরোফর্মের তীব্র গন্ধ ওর নাকের ভেতর ঢুকে ওর চোখ দুটো বন্ধ করে দিচ্ছিল। ওরা নূপুরকে একটা কালো মাইক্রোবাসের ভেতর তুলে দরজাটা লক করে দিতে যাবে, ঠিক তখনই পার্কিং লটের মেইন গেট ভেঙে আবির চৌধুরীর দামি ল্যাম্বরগিনি গাড়িটা এসে ওদের মাইক্রোবাসের সামনে এক বিকট শব্দে ব্রেক করলো। আবির গাড়ি থেকে নামতেই ওর চোখ দুটো রাগে আর হিংস্রতায় টকটকে লাল বাঘের মতো হয়ে গেল। ওর হাতের মুষ্টিগুলো শক্ত হয়ে উঠেছিল। ও কোনো কথা না বলে এক লাফে কালুর সামনে এসে দাঁড়ালো এবং ওর চোয়াল বরাবর এক ভয়ঙ্কর ঘুষি মারল। কালু এক আঘাতে ছিটকে গিয়ে মেঝের উপর আছড়ে পড়ল। আবার বাকি গুন্ডাদের দিকে তাকিয়ে ওর কণ্ঠস্বর তখন পুরো পার্কিং লটে এক জল্লাদের মতো শোনালো, তোদের এত বড় সাহস যে তোরা চৌধুরী ম্যানশনের বউ আর আমার জীবনের একমাত্র ভালোবাসার গায়ে হাত তুলিস? আজ তোদের এই ঢাকা শহরের মাটিতে দাফন করে দেব আমি। আবির নিজের পকেটে থাকা এক বিশেষ মেটাল চেইন বের করে বাকি গুন্ডাদের ওপর এমন এক নৃশংস আক্রমণ শুরু করলো যে ওরা রক্তারক্তি হয়ে পার্কিং লটের মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো। আবিরের এই রুদ্র রূপ দেখে কালু ওর বাকি খক্ষত গুন্ডাদের নিয়ে মাইক্রোবাস স্টার্ট দিয়ে কোনো মতে সেখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে গেল। আবির দ্রুত গাড়ির দিকে এগিয়ে গিয়ে নূপুরকে ওর কোলের মাঝে তুলে নিল। নূপুর তখন আধো ঘুম আর আধো জাগরণের ঘোরে আবিরের শার্টের কলারটা শক্ত করে জড়িয়ে ধরলো। ওর চোখ দিয়ে ভয়ের জল গড়িয়ে পড়ছিল। নূপুর আবিরের বুকে নিজের মুখটা লুকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আবির, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওরা বলছিল ওরা আকবর খাঁর লোক, রিফাত ওদের পাঠিয়েছে। আমার বড্ড ভয় করছে। আবির নূপুরকে নিজের বুকের সাথে একেবারে পিষে ফেলে ওর কপালে আর ঠোঁটে এক নিবিড় আর আশ্বাসের চুম্বন খেয়ে বলল, নূপুর শান্ত হন। এই আবির চৌধুরী যতদিন বেঁচে আছে কোনো আকবর খা বা রিফাতের বাপেরও সাধ্য নেই যে আপনার একটা চুলেরও ক্ষতি করে। আজ থেকে আপনার এই বরের এক নতুন রূপ এই পুরো শহর দেখবে।
আবির নূপুরকে নিজের গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে দরজাটা লক করে দিল। ওর চোখ দুটো তখনও রাগে কাঁপছিল। পার্কিং লটের সেই রক্তক্ষয়ী ঘটনার পর আবির আর এক মুহূর্ত অফিসে দাঁড়ায়নি। ও নূপুরকে নিজের পাঁজা খোলা করে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে সোজা চৌধুরী ম্যানশনের দিকে রওনা দিল। পুরো রাস্তায় আবিরের এক হাত ছিল গাড়ির স্টিয়ারিংয়ে, আর অন্য হাতটাও নূপুরের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া হাতটার ওপর শক্ত করে চেপে ধরে রেখেছিল। নূপুরের চোখ দুটো তখনও আতঙ্কে আর ক্লোরোফর্মের হালকা নেশায় বুঝে আসছিল। ও শুধু অবশ হয়ে আবিরের চওড়া কাঁধের দিকে তাকিয়ে ভাবছিল এই লোকটা ওর জন্য নিজের জীবন বাজি রাখতেও এক সেকেন্ড ভাবেনি। গাড়ি এসে যখন চৌধুরী ম্যানশনের বিশাল গেটের সামনে থামলো, তখন আবির ওর পার্সোনাল সিকিউরিটি হেডকে ডেকে পুরো বাড়ির নিরাপত্তা 10 গুণ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিল। ও সিকিউরিটি টিমকে স্পষ্ট জানিয়ে দিল অনুমতি ছাড়া একটা পাখিও যেন এই বাড়ির সীমানায় ঢুকতে না পারে। এরপর ও নূপুরকে আলতো করে কোলে তুলে নিয়ে সোজা ওদের বেডরুমে চলে এলো। দাদাজান তখন ওর ঘরে ঘুমোচ্ছিল, তাই ওকে এই বিপদের কথা জানানো হয়নি। আবির নূপুরকে বিছানায় নরম গদির ওপর শুইয়ে দিল। নূপুরের সেই চঞ্চল আর বুদ্ধিমতী রূপটা আজ ভয়ের চাদরে ঢাকা পড়ে গেছে। ও বিছানার চাদরটা খামচে ধরে কাঁপছিল। আবির ওয়াশরুম থেকে একটা ভেজা তোয়ালে নিয়ে এসে নূপুরের মুখের চারপাশ আর ওর ফর্সা হাত দুটো পরম যত্নে মুছে দিতে লাগলো, যাতে ক্লোরোফর্মের নোংরা গন্ধটা কেটে যায়। নূপুর আবিরের শার্টের হাতাটা খামচে ধরে ওনার গলার আওয়াজ তখনও কাঁপছিল। আবির, ওনারা যদি তোমাকে মেরে ফেলতো? কালু নামের ওই লোকটার হাতে একটা ধারালো ছুরি ছিল। আমি নিজের চোখের সামনে তোমাকে অমন রক্তাক্ত ফাইট করতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার এই ভাঙা অতীতের জন্য কেন তুমি বারবার বিপদে পড়বে? আবির তোয়ালেটা একপাশে রেখে নূপুরের খুব কাছাকাছি এসে বসলো। ওর চশমা ছাড়া চোখ দুটোতে এখন আর কোনো রাগ ছিল না, ছিল শুধু এক সমুদ্র ভালোবাসা। আবার অমন ফালতু কথা নূপুর, আপনাকে আমি কতবার বলবো যে আপনি আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আপনার ওই এক্স হাজব্যান্ড রিফাত আর ওনার মাফিয়া মামা আকবর খা ভেবেছে আবির চৌধুরী শুধু ফাইল সই করতে জানে। ওরা জানে না যে ওদের এই শান্ত বসের ভেতরে একটা সিংহ ঘুমিয়ে থাকে, যার ডেরায় হাত দিলেও কাউকে জ্যান্ত ছাড়ে না। নূপুর আবিরের এই পুরুষালী আশ্বাসে ওর চোখের জল আর আটকে রইল না। ও ধরপড় করে উঠে আবিরের গলাটা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বড্ড ভয় পেয়েছিলাম আবির। রিফাত যখন আমাকে টাকার জন্য বিক্রি করেছিল, তখন আমার মনে হয়েছিল এই পৃথিবীতে সম্মান আর ভালোবাসার কোনো দাম নেই। কিন্তু আজ তোমার এই বুকে এসে মনে হচ্ছে আমি আমার সারা জীবনের নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছি। আমাকে কোনোদিন তোমার থেকে দূরে সরিয়ে দিও না। নূপুরের মুখের এই প্রথম ভালোবাসার স্বীকারোক্তি শুনে আবিরের ভেতরের সমস্ত ধৈর্যের বাঁধ এক সেকেন্ডে ধুলোয় মিশে গেল। ও ওর 2 হাত দিয়ে নূপুরের মুখটা আলতো করে উঁচিয়ে ধরলো। ঘরের ভেতর তখন হালকা নীল রঙের ড্রিম লাইটটা জ্বলছিল। সেই আলো যেন ওদের 2 শরীরকে এক মায়াবী আলো ছায়ায় ঢেকে দিয়েছিল। আবির দেখতে পেল নূপুরের ঠোঁট দুটো ভয়ের কারণে তখনও সামান্য কাঁপছে, আর ওর সুতির শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে গিয়ে ওর ফর্সা আর মসৃণ বুকের অংশটাকে উন্মুক্ত করে দিয়েছে। আবির নূপুরের ঠোঁটের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ওর কণ্ঠস্বর তখন এক অন্যরকম কামনার নেশায় বোধ হয়েছিল। দূরে সরিয়ে দেওয়ার কথা আর কোনোদিন আপনার এই চঞ্চল মুখে আনবেন না নূপুর। দাদা যান আমাদের 1 মাসের সময় দিয়েছেন ওনার শর্ত পূরণ করার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আকবর খাঁর এই চক্রান্তের পর আপনাকে এক মুহূর্তের জন্যেও নিজের থেকে আলাদা রাখা আমার পক্ষে অসম্ভব। আজ রাতে এই বিছানায় আমাদের ভালোবাসার এক নতুন ইতিহাস লেখা হবে। নূপুর আবিরের চোখের সেই তীব্র আদিম তৃষ্ণা দেখে ওর পুরো শরীর এক অন্যরকম উত্তাপে শিউরে উঠল। ও নিজের চোখ দুটো বন্ধ করে আবিরের শার্টের বোতামগুলো কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে একটা একটা করে খুলতে লাগলো। আবির, আজ আমি কোনো বাধা দেব না। আজ আমি শুধু তোমার এই চৌধুরী মেনশনের আইনি বউ হয়ে নয়, তোমার এই হৃদয়ের আসল রানী হয়ে তোমার কাছে নিজেকে সঁপে দিতে চাই। তুমি আজ আমার সমস্ত ভয়কে তোমার এই ভালোবাসা দিয়ে মুছে দাও। আবির আর 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। ও ওর চওড়া আর তৃষ্ণার্ত ঠোঁট জোড়া নূপুরের ফোলা ফোলা মিষ্টি ঠোঁটের ওপর এক জাদুকরী তীব্রতায় চেপে ধরলো। এবারে চুম্বনে কোনো শর্তের দেওয়াল ছিল না, ছিল শুধু এক ভয়ঙ্কর বিপদের পর দুজনকে ফিরে পাওয়ার পরম ব্যাকুলতা।
আবির নুপুরের ঠোঁটের ভেতরে সমস্ত অমৃত এমনভাবে নিজের মুখের ভেতর শুষে নিতে লাগলো যেন ওর এই চঞ্চল বউটার শরীরের প্রতিটি কোণকে নিজের নামের শিলমোহর দিয়ে দেবে। আবিরের হাত দুটো নুপুরের শাড়ির বাকি অংশটা গা থেকে এক ঝটকায় আলতো করে সরিয়ে দিল। নুপুরের ফর্সা মসৃণ আর চাঁদের আলোর মতো সুন্দর শরীরটা সরাসরি আবিরের চোখের সামনে চলে এলো। আবিরের গরম হাতের তালু নুপুরের উন্মুক্ত কোমর, পিঠ আর ওর ভরা স্তনযুগলের ওপর তীব্র কামনায় মেখে যেতে লাগলো। আবিরের হাতের প্রতিটি ছোঁয়া নুপুরের ভেতরের সুপ্ত কামনার আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দিল। নুপুর তীব্র এক অপার্থিব সুখানুভূতিতে ওর পিঠটা ধনুকের মতো বাঁকিয়ে নিল, আর ওর হাতের নখগুলো আবিরের চওড়া পিঠের ওপর এক গভীর আঁচড় কেটে দিল। ওয়েটিং রুমের চেয়েও 1000 গুণ বেশি নিবিড় আর দীর্ঘ এক অবাধ্য প্রেমের ঝড়ে মেতে উঠল ওদের এই বেডরুম। আবির ওর ঠোঁট দুটো নুপুরের ঠোঁট থেকে সরিয়ে ওর ফর্সা গলা, কাঁধ আর ওর নাভির নিচের অংশে নিজের উষ্ণ ছোঁয়া আর আলতো কামড়ের দাগ এঁকে দিতে লাগলো। নুপুরের মুখ থেকে তখন এক মৃদু মাদকতাময় গোঙানির আওয়াজ বের হচ্ছিল, যা আবিরকে আরো বেশি হিংস্র আর ব্যাকুল করে তুলছিল। ওরা দুজনেই দাদাজানের সেই শর্তের কথা মনে রেখে এক নতুন প্রাণের স্পন্দন তৈরি করার নেশায় নিজেদের সম্পূর্ণ অস্তিত্বকে বিলীন করে দিল। ঘরের এসির ঠান্ডা হাওয়ায় ওদের শরীরের এই তীব্র কামনার আগুনকে শান্ত করতে পারছিল না। পরের দিন সকালে সূর্যটা যখন চৌধুরী ম্যানশনের জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়ল, তখন নুপুর আবিরের চওড়া বুকের ওপর নিজের মাথাটা রেখে শান্তিতে ঘুমাচ্ছিল। ওর ফর্সা পিঠে আর গলায় আবিরের গত রাতের ভালোবাসার লালচে দাগগুলো স্পষ্ট হয়ে চলছিল। আবির চোখ খুলে নুপুরের নিষ্পাপ আর মায়াবী রূপ দেখে ওর কপালে এক পরম যত্নের চুম্বন খেলো। ও মনে মনে প্রতিজ্ঞা করলো এই চঞ্চল মেয়েটার হাসি মুখ বাঁচাতে ও এই পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে রাজি। কিন্তু ওদিকে আন্ডারওয়ার্ল্ডের আস্তানায় আকবর খা ওর লোক কালোর মুখে আবিরের এই রুদ্ররূপ আর ওদের প্ল্যান ক্যান্সেল হওয়ার খবর শুনে রাগে ওর চুরুটটা হাতের মাঝেই গুঁড়ো করে ফেললেন। ওর হিংস্র চোখ দুটো তখন প্রতিশোধের নেশায় টকটকে লাল হয়ে উঠেছিল। আকবর খা টেবিলের ওপর এক কড়া চাপড় মেরে কর্কশ গলায় গর্জে উঠলেন, ওই আবির চৌধুরী এত বড় লাট সাহেব হয়ে গেছে যে আমার লোককে ওর নিজের এরিয়ায় ঢুকে মারে। আর ওই নুপুর ছুরি নিজেকে খুব বড় রানী ভাবছে, তাই না? কালু, এবার আমরা সামনাসামনি কোনো ফাইট করব না। এবার আমরা চৌধুরী ম্যানশনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করব। ওর ওই অসুস্থ বুড়ো দাদা জানেই হবে আমাদের পরবর্তী খুঁটি। বড় ভাই, কি করতে হবে বলুন? আমাদের লোক রেডি, ওদের বাড়ির চারপাশে খবরের ওপর নজর রাখছে। ওই বুড়োটার ঘরে আজ বিকেলের মধ্যে এক বিশেষ বিষাক্ত চিঠি পাঠাবি। সেখানে পরিষ্কার লেখা থাকবে যে ওর আদরের নাত বউ আসলে একটা বিক্রি হওয়া মেয়ে, আর ওর নাতি ওকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে এক নকল বিয়ের নাটক ফেঁদেছিল। এই সত্যিটা জানার পর ওই বুড়োটার হার্ট অলরেডি ব্ল্যাক হয়ে যাবে, আর যখন বাড়ি জুড়ে কান্নার রোল উঠবে, ঠিক সেই সুযোগে আমরা ওই নুপুরকে তুলে নিয়ে আসব। আর এটা সেটা না, এটার মানে বলা হবে সে নিষিদ্ধ পল্লীর। আকবর খান এই নতুন চক্রান্তের জাল বিকালের মধ্যেই চৌধুরী ম্যানশনে ওর বিষাক্ত থাবা বসিয়ে দিল। বিকেলের দিকে দাদাজান যখন ওর ঘরের বারান্দায় বসে চা খাচ্ছিলেন, তখন ওনার পার্সোনাল কেয়ারটেকার ওনার হাতে একটা বেনামি খাম এনে দিল। কেয়ারটেকার বলল গেটের বাইরে এক কুরিয়ার বয় এই চিঠিটা দিয়ে গেছে। দাদাজান চশমাটা নাকের ওপর ঠিক করে খামটা খুললেন। চিঠির ভেতর থাকা রিফাত আর নুপুরের আসল কাবিননামা, এগ্রিমেন্ট পেপারের ফটোকপি আর নিচে বড় বড় অক্ষরে লেখা, আপনার নাতি আবির চৌধুরী আপনাকে মিথ্যা বলে এক নষ্টা মেয়েকে এই বাড়ির বউ বানিয়ে এনেছে। সে শুধু রিফাতের বউ ছিল না, এর আগে সে বেশ্যাপল্লীতে ছিল। এই লাইনগুলো পড়ার সাথে সাথে দাদাজানের হাত থেকে চায়ের কাপটা ফ্লোরে পড়ে এক বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ওনার বুকের ভেতর এক তীব্র অসহ্য যন্ত্রণার মোচড় দিয়ে উঠল।
ওনার ফর্সা মুখটা এক সেকেন্ডে ফ্যাকাশে হয়ে গেল এবং ও নিজের দুই হাত দিয়ে বুকটা চেপে ধরে ছটফট করতে করতে মেঝের উপর লুটিয়ে পড়লেন। ঠিক তখনই নূপুর রান্নাঘর থেকে দাদাজানের জন্য নতুন সুজি নিয়ে ওনার ঘরের দিকে আসছিলেন। চায়ের কাপ ভাঙার শব্দ শুনে ওর চঞ্চল মনটা এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। ও দৌড়ে দাদাজানের রুমে ঢুকে যা দেখলো, ওর হাতের বাটিটা ফ্লোরে পড়ে গেল। দাদাজান মেঝেতে পড়ে ছটফট করছেন আর ওনার হাতের পাশে সেই বিষাক্ত চিঠির পেপারগুলো ছড়ানো। নূপুর এক তীব্র চিৎকার দিয়ে দাদাজানের কাছে ছুটে গিয়ে ওনার মাথাটা নিজের কোলের ওপর তুলে নিল। ওর চোখ দিয়ে তখন ভয়ের জল বন্যা হয়ে নামছিল। দাদাজান, দাদাজান, চোখ খুলুন। কি হয়েছে আপনার? আবির, আবির, আবির সাহেব জলদি আসুন। আমাদের দাদাজান আর বেঁচে নেই মনে হয়। সিকিউরিটি, ডাক্তারবাবুকে ডাকুন জলদি। নূপুরের এই আর্ত চিৎকারে পুরো চৌধুরী ম্যানশনের শান্ত পরিবেশটা এক সেকেন্ডে এক ভয়ঙ্কর কান্নার রোলে মেতে উঠল। আবির ওর কেবিন থেকে এই চিৎকার শুনে পাগলের মতো দাদাজানের রুমের দিকে ছুটে এলো। ও দেখলো ওর দাদাজান মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। দাদাজানের এই অবস্থা দেখে আবির এক মুহূর্তও সময় নষ্ট করলো না। ওর পার্সোনাল ডাক্তারকে ফোন করার পাশাপাশি দাদাজানের মুখে কৃত্রিম নিঃশ্বাস দিতে শুরু করলো। নূপুর দাদাজানের হাত পা মালিশ করতে করতে অঝরে কাঁদছিল। ঠিক তখনই ডাক্তার এসে দাদাজানকে এক বিশেষ জরুরি ইনজেকশন দিলেন। কিছুক্ষণ পর দাদাজান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ধীর পায়ে চোখ খুললেন। ওর জ্ঞান ফিরে এসেছে দেখে নূপুর ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। দাদাজান আবির আর নূপুরের হাত দুটো একসাথে জড়িয়ে ধরে অত্যন্ত দুর্বল কিন্তু শান্ত গলায় বলল, আবির, মা নূপুর, তোরা কাঁদিস না। এই চিঠির লেখাগুলো দেখে আমি এক সেকেন্ডের জন্য কষ্ট পেয়েছিলাম সত্যি, কিন্তু আমি তোদের চোখের এই আসল ভালোবাসাটাকেও দেখতে পাচ্ছি। রিফাত আর আকবর খা ভেবেছিল ওদের এই নোংরা চক্রান্ত দিয়ে আমাদের এই পরিবারকে ভেঙে দিবে। ওরা জানে না যে ভালোবাসার শক্তি সব চক্রান্তের চেয়ে অনেক উপরে। আবির দাদাজানের হাতটা নিজের কপালে ঠেকিয়ে ওর চোখ দুটো তখন রাগে আর শান্তিতে কাঁপছিল। আপনি কোনো চিন্তা করবেন না দাদাজান, ওদের এই শেষ চালের জবাব আমি আজ এমনভাবে দেব যে এই ঢাকা শহরে ওদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আবির আর এক মুহূর্ত ঘরে দাঁড়ালো না। ওর পার্সোনাল সিকিউরিটি ফোর্স আর বাংলাদেশ পুলিশের স্পেশাল টিমকে সাথে নিয়ে সোজা আকবর খাঁর সেই আন্ডারওয়ার্ল্ডের আস্তানায় হানা দিল। পুলিশ চারিদিক থেকে আস্তানাটি ঘিরে ফেলল। আকবর খাঁ আর রিফাত তখন নূপুরকে তুলে আনার আনন্দের মধ্যে বুঁদ হয়েছিল। ঠিক তখনই আবির লাথি মেরে ওদের মেইন দরজাটা ভেঙে ভেতরে ঢুকলো। আবির ওর ভেতরের সমস্ত রাগ আর পজিটিভ ভালোবাসা দিয়ে আকবর খাঁ আর রিফাতকে এমন এক উত্তম মধ্যম ধোলাই দিল যে ওরা রক্তারক্তি হয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। পুলিশ এক সেকেন্ডের মধ্যে আকবর খাঁ আর ওর ভাগ্নে রিফাতকে আজীবনের জন্য জেলের ভাত খাওয়ানোর উদ্দেশ্যে হাত কড়া পরিয়ে ভ্যানে তুলে নিয়ে গেল। ওদের এই চক্রান্তের চিরতরে অবসান ঘটল। সমস্ত ঝড়ঝাপটা শেষ করে 1 মাস পর চৌধুরী ম্যানশনে এক চমৎকার রোদ্দুর মাখা সকালের সূচনা হলো। পুরো বাড়িটা আজ গাঁদা ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছে। রিফাত আর আকবর খাঁ এখন জেলের অন্ধকার কুঠুরিতে ওদের পাপের শাস্তি ভোগ করছে। তানিয়াকেও অফিস থেকে চিরতরে বরখাস্ত করে জেলের ভাত খাওয়ানো হয়েছে। চৌধুরী কোম্পানির ইন্টারন্যাশনাল প্রজেক্ট এখন সাফল্যের শীর্ষে। আর নূপুর চৌধুরী এখন এই শহরের সবচেয়ে নামী ফ্যাশন ডিজাইনার। বেডরুমের জানালার পাশে দাঁড়িয়ে নূপুর একটি হালকা গোলাপি রঙের শাড়ি পরে নিজের চুলে মায়াবী একটা খোপা করছিল। ওর ফর্সা মুখে আজ কোনো ভয়ের ছায়া ছিল না, ছিল শুধু এক পরম তৃপ্তির লাবণ্য। ঠিক তখনই আবির পেছন থেকে এসে নূপুরের কোমরে নিজের 2 হাত শক্ত করে জড়িয়ে ধরল এবং ওর কাঁধে নিজের চওড়া মুখটা রাখলো। আবির নূপুরের কানের লতিতে নিজের ঠোঁটটা আলতো করে ছুঁয়ে ওনার কণ্ঠস্বর তখন মারাত্মক রোম্যান্টিক আর শান্ত গলায় বলে, কি নূপুর বেবি, দাদাজানের সেই 1 মাসের ডেডলাইন কিন্তু আজ শেষ। আমাদের ওই অ্যাগ্রিমেন্টের কাগজটা তো আমরা অনেক আগে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। তা দাদাজানকে ওনার সেই স্পেশাল সুখবরটা আজ আপনি নিজের মুখে দেবেন নাকি আপনার এই বরকে ওটার ক্রেডিট দিতে হবে? নূপুর লজ্জায় আর মায়াবী হাসিতে লাল হয়ে আবিরের বুকের ওপর নিজের হাত দুটো রেখে ওনার চোখের দিকে তাকালো। আপনি একটা আস্ত লোভী আর বেয়াদব আবির। দাদাজানকে সুখবর আমি অলরেডি আজ সকালে ওনার ব্রেকফাস্টের টেবিলে দিয়ে এসেছি। ডক্টর সাহেব কনফার্ম করেছেন যে আমাদের এই চৌধুরী মেনশনে
আগামী কয়েক মাসের মধ্যেই এক ছোট্ট রাজপুত্র বা রাজকন্যা আসতে চলেছে। আবির নূপুরের এই কথায় খুশিতে আত্মহারা হয়ে ওকে এক ঝটকায় নিজের কোলের ওপর তুলে নিল এবং ওর ঠোঁটে এক নিবিড় দীর্ঘ আর মিষ্টি চুম্বনের শিলমোহর এঁকে দিল। থ্যাংক ইউ সো মাচ আমার চঞ্চল বউ। আপনার এই চিল্লাইবার ক্ষমতা আর এই তীব্র ভালোবাসা আজ আমাদের এই জীবনকে একেবারে পারফেক্ট বানিয়ে দিল। দাদাজান বারান্দায় বসে ওদের এই হাসি মুখ আর মিলনের দৃশ্য দেখে পরম শান্তিতে খোদার কাছে শুক্রিয়া জানালেন। ওদের এই এগ্রিমেন্ট ম্যারেজের আড়ালে যে এক তীব্র অবাধ্য আর মিষ্টি ভালোবাসার অধ্যায় শুরু হয়েছিল তা আজ এক মধুর আর চিরন্তন হ্যাপি এন্ডিং এর মাধ্যমে পূর্ণতা পেল। ওদের এই ভালোবাসার সুভাষ চৌধুরী ম্যানশনের প্রতিটি কোণকে এক নতুন আনন্দের আলোয় ভরিয়ে দিল।